We are very delighted to have with us people who are going to now discuss magic in Bangla literature. I would like to request the moderator of this session, Dr. Asghar Hussain, Scholar in Residence, University of Liberal Arts Bangladesh, and Associate Professor, Liberal Studies Department, Grand Valley State University, Michigan, to come on the stage. He'll be moderating the session. And also, I would like to request the speakers of this panel discussion, Poet Mohammad Rafiq, retired Professor of English, Jahangirnagar University. Also, we have Poet Shamim Reza, Editor, Kagoj Prokashon. We also have Raju Alauddin, Assistant Editor, BDNews24.com. Can I request the speakers and the panel moderator to come on the stage and take their seats, please? Also, Raju Alauddin. সুধীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্যানেলে। আপনারা জানেন হয়তো এর মধ্যে আমাদের প্যানেলের শিরোনাম। আমাদের প্যানেলের শিরোনাম হচ্ছে বাংলা সাহিত্যে জাদু। এই এলাকা এক অর্থে বেশ ব্যক্ত এবং বিচিত্র, এবং জাদুর প্রসঙ্গ বাংলা সাহিত্যে যে শুরু থেকেই আছে সেটা বলা যাবে এই অর্থে যে আমরা যদি যাকে আমরা বলি আমাদের প্রথম যুগ সাহিত্যের আদি যুগ চর্যাপদের কথা বলা হয়, চর্যাপদে জাদুর ব্যবহার এক অর্থে রয়েছে। তত্ত্বের সঙ্গে যেমন সৃজনশীলতার কোনো বিরোধ নেই সেটা প্রমাণ করেছে চর্যাপদ। ওই পদগুলোতে যে ভাষা ব্যবহার করা হতো সেই ভাষাকে বলা হতো সান্ধ্য ভাষা, এবং এই সান্ধ্য ভাষার সঙ্গে জাদুর একটা যোগাযোগ কেউ কেউ দেখেছেন এটা বলা যাবে। কিন্তু সবচাইতে বাংলা সাহিত্যের যে যুগটাকে সবচাইতে জাদুর যুগ, মানে জাদু ব্যবহারের যুগ বলা যেতে পারে, সেই যুগটা হচ্ছে মধ্যযুগ। এবং মধ্যযুগের কথা বলতে গেলে এটা বিশাল এলাকার কথা বলতে হয়। বিশেষ করে যাকে বলা হয় মঙ্গল কাব্য, সেই মঙ্গল কাব্য প্রায় 500 বছর ধরে মঙ্গল কাব্য লেখা হয়েছে। অসংখ্য কবি এই মঙ্গল কাব্য লিখেছেন, এবং এই মঙ্গল কাব্য বিশেষ করে জাদুর ব্যবহারটা লক্ষ্য করা যায়। প্রশ্ন এখন হচ্ছে যে জাদু কি? এখন জাদু তো আমাদের একটা রেডিও ইন্টারভিউ হয়েছিল গতকাল, আমার সঙ্গে আমাদের সহকর্মী এবং বন্ধু ডক্টর সুবীর ধর ছিলেন এবং আমার সহকর্মী সারোয়ার চৌধুরী ছিলেন। তো আমরা আলোচনায় প্রথমে যেটা ঠিক করে নিয়েছিলাম বলেছিলাম সেটা হচ্ছে যে জাদুর অর্থ কিন্তু স্থির না, জাদু বিচিত্র মাত্রিক। এবং যেহেতু জাদুর অর্থ এত বিচ্ছিন্ন যে অনেক কিছুতেই আমরা জাদু শব্দ, জাদু বর্গ ব্যবহার করি, বর্গ হিসেবে, শব্দ হিসেবে, উপমা হিসেবে, রূপক হিসেবে ব্যবহার করি। যেমন ধরা যায় যে কেউ বাঁশি বাজাচ্ছে চমৎকার, তখন আমরা বলি যে আহ ওর হাতে তো দারুণ জাদু। কে কবিদের আমাদের এখানে উপস্থিত আছেন যারা কবি, এদেরকে আমরা বলি শব্দের জাদুকর। সুতরাং জাদু শব্দটা ব্যবহার হচ্ছে এরকম ভাবে। বা আমরা যে জাদু টোনার কথা বলি, জাদু সবসময় ইতিবাচক অর্থে যে আমরা ব্যবহার করি তা না, আমরা জাতির নেতিবাচক অর্থে ব্যবহার করি, যে জাদু টোনা করে বশ করা হয়েছে। শেক্সপিয়ারের কথা বলা হয়েছে গতকালই আমাদের রেডিও ইন্টারভিউ, যে শেক্সপিয়ারের প্রসপারের কথা এসছে। শেক্সপিয়ারের নাটক দ্য টেম্পেস্টের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এখন প্রসপারের যে জাদু, এটা ক্যালিগরের দৃষ্টিভঙ্গি থেকে খুব নেতিবাচক জাদু, কারণ এই জাদু দিয়ে ঝড় তোলা যায়, যেটা বাংলার মধ্যযুগের মঙ্গল কাব্যেও সেই ঝড় তোলা আছে। এই যে লক্ষিন্দরের যে কাহিনী, যে চাঁদ সওদাগরের 12টা ডিঙ্গি ডুবিয়ে দিয়েছে দেবী, কি করে ডুবালো? ঝড়, একটা ঝড় তুলে 12টা ডিঙ্গি শেষ। এই যে মধ্যযুগে যে আমরা এই ব্যাপারটা দেখি, এটাও এক ধরনের জাদু। এটা চাঁদ সওদাগরের দৃষ্টি থেকে অত্যন্ত নেতিবাচক জাদু। আমরা যে কারণে জাদু টোনার কথা, এখন যেখানে জীবন সেখানে তো কিছু জাদু থাকবেই, এবং থাকেও না, দুটোই সত্য। জাদু আছে এবং জাদু নেই। আজকে আমরা জাদু যে নেই সেই বিষয় নিয়েও কিছু আলাপ করব। তো আমি এটা একটু বলে নিলাম এই কারণে যে একটা ফ্রেমিং আমাদের হচ্ছে, মানে এই অর্থে যে মধ্যযুগের কথা বললাম, মধ্যযুগের পরে অবশ্যই আমাদের পরের যুগেও জাদুর ব্যবহার হয়েছে বিভিন্নভাবে, আবার ব্যবহার হয়নি। এবং 20 শতকে এসে আমাদের উপন্যাসে, আমাদের কবিতায়, আমাদের গল্পে জাদু আছে এবং জাদু নেই। জাদু নেই এই অর্থে যে জীবন যেভাবে পরিবর্তিত হয়েছে, সেই পরিবর্তিত জীবনের প্রেক্ষিতে জাদুর যে অর্থ, সেই অর্থটাও বদলে গেছে, যার ফলে একটা জাদুহীনতা আমাদের সাহিত্যে কিছুটা লক্ষ্য করা গেছে। আর একটা কথা একটু বলা দরকার এখানে শুরুতে, সেটা হচ্ছে যে
জাদু বাস্তবতা এই বর্গটা আমরা হুটহাট করে খুব ব্যবহার করি। জাদু বাস্তবতা, হ্যাঁ, এবং এটা ব্যবহার হচ্ছিল শুরুটা এক অর্থে পশ্চিমে একটা বিশেষ সময় এই জাদু বাস্তবতা বর্গটা ব্যবহার করে পূবের সাহিত্যকে চিহ্নিত করার একটা জ্ঞানতাত্ত্বিক কোড হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এর একটা ফলাফল দাঁড়িয়েছে, নেতিবাচক ফলাফল। সেটি হচ্ছে যে আমাদের এখানে অর্থাৎ এই পূবে জাদু আছে, জাদুটোনা আছে এবং বাস্তবতা থাকলেও জাদু আছে, এইভাবে জাদু দিয়ে চেনা যাবে, মানে একটা মূল্যায়নের ছাঁচ তৈরি করা, একটা মানদণ্ড স্থির করে দেওয়ার মতো একটা ব্যাপার করছে, যে কারণে এই জাদু বাস্তবতার এই বর্গটা দিয়ে প্রশ্ন উঠছে, এটিও বলা দরকার। এবং আমি লক্ষ্য করি যে কথায় কথায় আজকাল ইলিয়াসের উপন্যাসকে কিংবা শহীদুল জহিরের উপন্যাসকে, এমনকি সৈয়দ নজরুল ইসলামের উপন্যাসকে বা গল্পকে জাদু বাস্তবাদী বলা হচ্ছে। কি অর্থে? তো সেটিও একটা আমাদের এখানে বিষয়ে আসতে পারে। এবার আমি পরিচয় করে দিই আমাদের প্যানেলিস্টে। আমার সঙ্গে আছেন আমার অত্যন্ত প্রিয় কবি, যার সঙ্গে আমার সময় কেটেছে অনেক আড্ডা, গল্পের আদান প্রদানে, যার সঙ্গে কবিতা নিয়ে আমার কথা হয়েছে বহু জায়গায়, শুধু একটা নির্দিষ্ট জায়গায় না, মেলা জায়গায়, এবং যার কবিতা আমি শুধুমাত্র বাংলাদেশেই আলোচনা করেছি, তারা বাংলাদেশে আলোচনা করেছি এবং আমার ক্লাসরুমেও আলোচনা করেছি, ব্যবহার করেছি, এবং যার কবিতা বেলাতেও এবং আমি বাইরে যেখানে পড়াই সেখানেও আলোচনা করেছি। তিনি আছেন আমাদের সঙ্গে, তার নামটা এখনো বলা হয়নি না, তিনি আছেন। এবং তিনি শুধু কবি না, তার জীবনের আমি জীবনের কথা, তার জীবনের কিছু কথা না বলেও পারছি না। তিনি বেড়ে উঠেছেন একটা বিচিত্র মাত্রিক অভিজ্ঞতার মধ্যে, এবং তার বিশেষ অভিজ্ঞতা সেটা হচ্ছে, আমি না বলে পারছি না, সেটা হচ্ছে তার রাজনীতির অভিজ্ঞতা। এবং তিনি ছাত্র নেতা ছিলেন, রাজনীতির ভেতর দিয়ে তিনি বেরিয়ে এসেছেন। আমি গতকাল একটা দীর্ঘ সময় ধরে কাজী নজরুল ইসলাম নিয়ে আলোচনা করছিলাম, এবং কাজী নজরুল ইসলাম হচ্ছেন সেই কবি বলা হয় যে প্রথম কবি যিনি একেবারে গ্রামীণ প্রলেতারিয়েট থেকে উঠে আসা কবি, মেহনতি মানুষের অর্গ্যানিক কণ্ঠস্বর, প্রথম কৃষক শ্রমিকের কবি, প্রথম কুলি মজুরের কবি, উনি অনেক ক্ষেত্রেই প্রথম হয়েছেন। এবং তিনি তার কবিতার জন্য, কবিতা লেখার জন্য যদি জেলে যেতে হয়, সেটা হয়েছিল নজরুল ইসলামের ক্ষেত্রে। এবং তিনি ধূমকেতু পত্রিকায় যখন তার আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলো, তখন নজরুল ইসলামকে যেতে হয়েছিল কারাগারে। তিনি কারারুদ্ধ হয়েছিলেন, কিন্তু কারারুদ্ধ হলেও তার কণ্ঠস্বর রুদ্ধ হয়নি। এবং নজরুল ইসলাম তখন বলেছিলেন যে তোমরা আমার বাঁশি কেড়ে নিয়েছো, বাঁশি বাজেয়াপ্ত করতে চাও, ধূমকেতু পত্রিকা বাজেয়াপ্ত, তার সম্পাদনার প্রকাশিত পত্রিকা, কিন্তু তোমরা আমার বাঁশির সুর তো বাজেয়াপ্ত করতে পারো না, কারণ বাঁশির সুর কিন্তু বাঁশিতে থাকে না, বাঁশির সুর থাকে হৃদয়ে। নজরুল ইসলামের আমি এই ক্ষেত্রে সব ক্ষেত্রেই যে আমাদের এই প্যানেলিস্ট, যার নাম আমি এখনো বলিনি, যে তিনি সব ক্ষেত্রেই যে নজরুলের সঙ্গে তাকে তুলনা করতে হবে তা তো না, কিন্তু এই ক্ষেত্রে তুলনা অবশ্যই করতে হয় আমাদের শ্রদ্ধেয়, আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় কবি মোহাম্মদ রফিক, যিনি কবিতা লেখার জন্য এদেশে জেলে গিয়েছিলেন। আজ মোহাম্মদ রফিকের কাছ থেকে শুনবো। আর আমার সঙ্গে আছে আমার বন্ধু রাজু আলাউদ্দিন। অনেক গল্প, অনেক কথা মনে পড়ে, রাজুর কথা মনে এলে আমি এবং রাজু এবং সাজ্জাদ শরীফ আমরা মিলে শাহবাগের মোড়ে আমরা সাহিত্য এবং সমালোচনা, তত্ত্ব ইত্যাদি নিয়ে কত আলাপ করেছি। সিগারেট খেয়েছি, পান খেয়েছি, চা খেয়েছি। নজরুল ইসলাম হতে পারেনি, নজরুল সিগারেট খেতেন, চা খেতেন, সিগারেট খেতেন না, চা পান আর চা খেতেন, সেটা হয়েছে। এবং রাজুর সাথে আলাপ করেছি লাতিন আমেরিকান সাহিত্য নিয়ে। রাজু আমাদের এদেশে লাতিন আমেরিকান সাহিত্য নিয়ে যারা কাজ করেন খুবই কম, তার মধ্যে অন্যতম। নিঃসন্দেহে রাজু ভাষা শিখেছেন, হিসপানি ভাষা, তার হিসপানি ভাষার প্রতি তার যে ভালোবাসা, সে ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। এবং সেই ভাষায় তার বুৎপত্তিও আছে। রাজু গিয়েছে লাতিন আমেরিকায়, মেক্সিকোতে থেকেছেন, কাজ করেছেন। রাজু আমাদের দেশের অন্যতম প্রধান অনুবাদক, অনুবাদের কাজ করেছেন এবং অনবদ্য অনুবাদ আছে বেশ কিছু, যেগুলো এই মুহূর্তে আমি না বললেও এটুকু বলি যে তার অনুবাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে অনুবাদ নিজেই যে একটা ফর্ম হয়ে ওঠে, যে কথা ওয়াল্টার বেঞ্জামিন আমাদেরকে জানিয়েছেন। দি টাস্ক অফ দি ট্রান্সলেটর নামে একটা রচনা আছে, সেই রচনায়। এবং রাজু যেন ওয়াল্টার বেঞ্জামিনের পথ ধরে যেন সেই
অনুবাদকের যে টাস্ক সেটাই ফুলফিল করে চলেছেন আমাদের এখানে। রাজু কাজ করেছেন অন্যান্য এলাকায়, তিনি কবিতা লিখেন এবং সম্পাদনার কাজ করেন। অসাধারণ সম্পাদক। এই সম্পাদকের ধৈর্য এবং স্থৈর্য এবং গতি এবং জ্যোতি এমন অনুবাদপূর্ণ যে তার মতো সম্পাদক আমি খুব কম দেখেছি, এটা বলতে হবে। এবং রাজুর সাথে আমার নিজের সম্পর্ক হচ্ছে, রাজু আমার কিছু লেখা যেগুলো হয়তো অন্য জায়গায় ছাপা হবে না সেগুলো ছাপিয়েছে। তাই জন্য যে রাজুকে শুধু ভালোবাসি তা না, কিছু কারণে ছাপা হচ্ছে তো সেই কারণে রাজু আলাদা। এবং সবশেষ যদিও লিস্ট না, আমাদের সঙ্গে আছেন আমার অত্যন্ত স্নেহভাজন, যাকে আমি দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কবি শামীম রেজা। এবং কবি শামীম রেজাও বেশ সময় ধরে কবিতা লিখছেন এবং কবিতা লিখে খ্যাতি অর্জন করেছেন। কেউ কেউ তাকে বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আমি দেশের বাইরে ছিলাম, এটা এখনো, যার জন্য দেশ থেকে কিভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হওয়া যায় এই প্রক্রিয়াটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু বিশ্বাস করি যারা বলে আমাকে যে আমাদের শামীম রেজা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এবং শামীম রেজার সঙ্গেও আমার আড্ডার অনেক স্মৃতি আছে এবং বিভিন্ন সময় একটা কাজ করতে শামীম রেজা আমাকে নিয়ে যেত, নিয়ে গিয়ে কথা বলতে বলতো। এটা একটা সমস্যা, আমি যেখানে যেতাম আসফার ভাই আপনাকে কথা বলতে হবে, এইবার কথা বলবেন, এইবার এই বিষয়ে বলবেন, আসফার আসছেন। আমি কিন্তু কি একটা সমস্যা, এটা সমস্যাটা হলো খুব মধুর সময় কেটেছে তার সঙ্গে। এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আজকে। শোনার জন্য ধন্যবাদ। তা আমরা শুরু করি আমাদের আলোচনা। আমি প্রথমে রাজু আলাউদ্দিনকে এই বিষয়ে অবতারণা বিষয় সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজু আলাউদ্দিন। আপনারা মঞ্চে যে চারজনকে দেখছেন এদের মধ্যে আমি সবচেয়ে বেশি ব্যতিক্রমী। জানেন তো কেন? এরা তিনজনই হচ্ছেন কথার রাজা, জাদুকর, এবং পেশাগত যে সুবিধা তারা পেয়েছেন, আমি সেই সুবিধা থেকে বঞ্চিত। অর্থাৎ শিক্ষকতা পেশার সঙ্গে থাকার কারণে তারা বলার ক্ষেত্রে যেটা যে বাগ্মিতার গুণ সেটা তারা অর্জন করেছে, আমার সেটা নেই। ফলে আমি যা বলবো তা যে খুব সুসংগঠিত হবে বা খুবই যে আপনার গোছানো হবে, এটা আপনারা যদি আশা করেন তাহলে আমার প্রতি অবিচার করা হবে। আমি আমার মতো করে আমি বলার চেষ্টা করছি। আসফার ভাই বললেন যে বাংলা সাহিত্যে জাদু বাস্তবতার কিছু কিছু লক্ষণ ছিল এবং এটা খুবই সত্যি। যেমন চর্যাপদের কথা বলা হচ্ছে যে গাছের তেঁতুলে কি যেন, মানে গাছের তেঁতুল কুমিরে খায়, বাংলা তর্জমা করতে দাঁড়ায় এরকম, বা আরো অনেক এরকম পংক্তি আপনারা পাবেন। তো এক অর্থে আমরা যদি জাদু বাস্তবতার যেই সংজ্ঞার সাথে আমরা পরিচিত, যদি এই সংজ্ঞাকে আরেকটু শিথিলভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু সেই লক্ষণগুলো বাংলা সাহিত্যে অবশ্যই আছে এবং সেটা চর্যাপদ থেকে শুরু। মধ্যযুগের যেমন বললেন যেটা চাঁদ সদাগরের, যেটা যে এই যে এতগুলো জাহাজ ডুবিয়ে দিচ্ছে, তাই না, একটা ঝড় তুলে, তো এটা তো একটা মানে অতি প্রাকৃত ঘটনা, বা যেটা জাদু বাস্তবতার মধ্যে আমরা কিছু কিছু লক্ষণ দেখি যেটা স্বাভাবিক না, যেটা বাস্তব না, এটা একটা অবাস্তব দিক থাকে, এটা একটা অবিশ্বাস্য রকমের একটা দিক থাকে, যার কারণে আমরা জাদু বাস্তবতা বলি। তবে আমার নিজের ধারণা যে বাংলা সাহিত্যে আমরা যে অংশগুলোকে জাদু বাস্তব বৈশিষ্ট্যপূর্ণ অংশ বলব, সেগুলো অনেকটা আসলে অসচেতন স্তর থেকে উঠে আসা, যেটার সঙ্গে অনেক বড় পার্থক্য আমরা খুঁজে পাবো। আমরা আজকে যাদেরকে বোম লেখকদেরকে, এদের মাধ্যমেই তো আপনার জাদু বাস্তবতার ধারণাটি পরিচিতি পেয়েছেন বা জনপ্রিয়তা পেয়েছেন। ওইসব লেখকরা এই জাদু বাস্তবতার ধারণাটিকে যেভাবে প্রয়োগ করেছেন সেটা অনেক বেশি শিল্পসম্মত, অনেক বেশি সচেতন স্তর থেকে উঠে আসা, ফলে এই কারণে আমরা ঠিক মেলাতে পারবো না। তবে লক্ষণগুলো অবশ্যই ছিল বাংলা সংস্কৃতিতে। যেমন যেটা আসলে বললেন যে আমাদের লিখিত টেক্সটের কথা আপনারা বাদ দেন, আমাদের সংস্কৃতির মধ্যে তো এই বোধগুলো তো অনেকদিন থেকে আছে, তাই না? আমরা কোনো কিছু এটা একটা ওর পাশে থেকে জানি যেটা বললেন, তাই না,
এই ব্যাপারগুলো আছে। একইভাবে লাতিন আমেরিকান সংস্কৃতির মধ্যেও কিন্তু এইগুলো আছে, যেমন ওরা বলতেছে মারাভিয়া, রিয়াল মারাভিয়োসো, মানে মার্ভেলাস রিয়ালিটি, হ্যাঁ, তারপরে ম্যাজিক্যাল, তাই না? এগুলো ওদের ভাষাতেও আছে, এই শব্দগুলো একদম এইভাবে আছে যেমনটা আমাদের মধ্যে আছে। যদি জাদু বাস্তবতার ধারণার একদম আদি জায়গায় যদি আমরা যেতে চাই, মানে স্প্যানিশ ভাষায় এটা কিভাবে প্রবেশ করলো বা কিভাবে এলো, তাহলে অদ্ভুত ব্যাপার যেটা আমরা দেখতে পাই সেটা হলো জাদু বাস্তবতার কনসেপ্টগুলো কিন্তু আপনার প্রি কলম্বিয়ান না। এটা কিন্তু যখন কনকোয়ারাররা, যাদেরকে আমরা বলি কনকিস্তাদর, এই কনকিস্তাদররা যখন এসছে এরপর থেকে কিন্তু এই ধারণাগুলো ওদের সংস্কৃতির মধ্যে ছড়াতে শুরু করে। আমরা অনেক সময় মনে করি যে এগুলো অনেক প্রাচীন যুগ থেকে ছিল লাতিন আমেরিকাতে, ব্যাপারটা কিন্তু এরকম না। প্রি কলম্বিয়ান কোনো ওদের যে রিচুয়াল ছিল সেখানে কোনো জাদুকরি ব্যাপার ছিল না। এগুলো প্রথম ইন্ট্রোডিউস করে আপনার যারা প্রথম নিউ ওয়ার্ল্ড বলে যেটাকে আমরা ওদের মাধ্যমে জানি, যেটাকে আমরা বলি আজকে লাতিন আমেরিকা বা দক্ষিণ উত্তর এবং দক্ষিণ আমেরিকা, এটা ওদের সঙ্গে সঙ্গে আসে। এখন ঘটনা হলো যে ওদের সঙ্গে সঙ্গে এলো, ওদের ভূমিতে কেন এর জন্ম হলো না? আমরা মার্কেজের 100 Years of Solitude পড়ার আগে পর্যন্ত আমাদের এই সচেতনতা ছিল না, বা ইউরোপেরও এই সচেতনতা ছিল না যে ম্যাজিক রিয়ালিজম বলে কোনো একটা জিনিস সম্ভব হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে যেই জিনিস তারা নিয়ে এলো, মানে পশ্চিম ইউরোপীয়রা যেটা নিয়ে এলো লাতিন আমেরিকায়, তারা সেটার জন্ম দিল না, কিন্তু জন্ম ঘটলো লাতিন আমেরিকান ওদের হাতে। সেটা কেন? এর আগে কি ওদের আসলে ছিল না এরকম কিছু? আমার একটা প্রিয় বইয়ের নাম হচ্ছে গোল্ডেন ড্যাশ, মানে স্বর্ণগর্ত। আপনাদের অনেকেরই মনে থাকবে, এটাকে অনেকে বলা হয় যে বোধহয় প্রথম উপন্যাস সারা পৃথিবীতে। অনেকে কেউ কেউ বলেন যে ডন কিহোতে বা ডন কুইক্সো, যেটা সেরভান্তেসের, এটাকে এই কৃতিত্ব দেওয়া হয় প্রথম উপন্যাসে। কেউ কেউ কৃতিত্ব দিতে চান আপনার জাপানিজ ভাষায় যে একটা উপন্যাস আছে লেডি মুরাসাকির, নামটা মনে পড়ছে না, লেডি মুরাসাকির গেঞ্জি টেল অফ গেঞ্জি, কেউ কেউ এটাকেও আসলে সেই কৃতিত্ব দিতে চান। তা আমার মনে হয় যে যদি আপনার লুসিয়াস অ্যাপুলিয়াসের ওই গোল্ডেন অ্যাশ, ওইটাকে আমার কাছে প্রথম উপন্যাস বলে মনে হয় আর কি। বিতর্ক থাকতে পারে, যাই হোক সেটা বিষয় না, প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় সেটা না। আমরা এটা উল্লেখ করছি এই জন্য যে এই উপন্যাসটির মধ্যে কিন্তু জাদুকরী অনেক উপকরণ ছিল। এবং আপনাদের মনে পড়বে যে এই উপন্যাসের একজন প্রোটাগনিস্টের নাম হচ্ছে নামটা মনে পড়ছে না, আপনাদের যদি মনে থাকে, সে হলো মিলোর স্ত্রী যে ছিল ডাকিনী। হ্যাঁ, এই ডাকিনী ওইখানে ওই বইয়ের মধ্যে বহু দৃশ্য আছে, যেমন স্বয়ং ওই উপন্যাসের যে নায়ক যে লুসিয়াস, সেই লুসিয়াস একটা সময় সেই গাধায় রূপান্তরিত হয় সেই ডাকিনীর ইয়ের কারণে, যেটাকে বলে জাদুর কারণে বা জাদু টোনার মাধ্যমে আর কি। তো ঘটনা হলো যে ইউরোপে তো এর একটা সূচনা ছিল, কিন্তু এরপরে কেন হারিয়ে গেল? আমার যেটা ধারণা সেটা হলো যে এই হারিয়ে যাওয়ার পেছনে ইউরোপে যে রেনেসার যে আন্দোলন হলো, রেনেসার আন্দোলনটা কি, যে আপনাকে অনেক বেশি লজিক্যাল হতে বলছে, আপনাকে রেশনালিটি দিয়ে সমস্ত কিছু দেখার একটা চোখ আপনার মধ্যে তৈরি করে দিচ্ছে। ইউরোপ যখন এই আন্দোলনের দিকে গেল, তাতে করে যেটা ঘটেছে আমার যেটা মনে হয়, মানুষের যে অন্য সব প্রবৃত্তিগুলো, যেগুলো কুসংস্কার, যেগুলো জাদুতে বিশ্বাস করে, যেগুলো অতি প্রাকৃত জিনিসে বিশ্বাস করে। আপনি কি সপ্তদশ শতাব্দীর বিজ্ঞানে পজিটিভ সায়েন্স উদ্ভাবের কথা বলছেন, তার যে প্রভাব, বিশেষ করে নিউটনিয়ান মেকানিক্স আবিষ্কৃত যে র্যাশনালিটির যে একটা দর্শনের ক্ষেত্রে বলা যাবে, ডেকার্তের তারা অবশ্যই ধরনের প্রভাব বিস্তার ওই প্রভাবের কারণেই ওই প্রভাবের কারণেই ইউরোপের যে মনোজগৎ, এই মনোজগতের মধ্যে যে মানুষের মধ্যে যে নানান রকমের যে প্রবৃত্তি থাকে, যে মানে বাস্তবের প্রতি আস্থা, অবাস্তবের প্রতি আস্থা, কুসংস্কারের প্রতি আস্থা, সংস্কারের প্রতি,
অতিপ্রাকৃত গতি, এগুলো ইউরোপের মনোগঠন থেকে ধীরে ধীরে সরে গেছে, কিন্তু লাতিন আমেরিকাতে এটা সরে যায়নি। যেমন আমাদের প্রাচ্যও সেটা সরে যায়নি, কারণ আমরা এই ডিসক্রিমিনেশনে বিশ্বাস করি। কারণ আমরা মনে করি যে মানুষের সব রকম প্রবৃত্তিগুলো একসঙ্গে করেই সে একটি সম্পূর্ণ একটি মানুষ। এখানে আমি একটা পয়েন্ট করতে পারি? নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। এটা আরেকটা ব্যাপার খেয়াল করা দরকার যে ইউরোপের পরিপ্রেক্ষিতে, সেটি হচ্ছে যে দর্শন এবং বিজ্ঞানের সঙ্গে যে বিভাজনটা তৈরি হলো, সেই বিভাজনটা কিন্তু শুধু প্রসারিতার ফল ছিল, যার ফলে যুক্তি দাঁড়ালো একদিকে এবং অন্যদিকে যুক্তিহীনতা, ইররেশনালিটি, এই দুটোর মধ্যে একটা পার্থক্য হলো। এই কারণে একবার একটু খেপে গিয়ে দার্শনিক পাস্কাল বলেছিল যে যুক্তি এবং যুক্তিহীনতা বা জাদু, ধরা যাক জাদু শব্দটা এমন ব্যাপার হচ্ছে, একদিকে যুক্তি আর একদিকে জাদু, দুটো জব। তার যুক্তি এবং জাদুর এই বিভাজনের লক্ষ্য করে পাস্কাল অষ্টাদশ শতাব্দীর এসে একটা কথা বলেছিলেন, যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার না করে বলতে পারছি না। সেটা হচ্ছে যে হৃদয়েরও বুদ্ধি থাকে, যার খবর বুদ্ধি রাখে না। এটা খুবই চমৎকার এবং যথাযথ। তো হৃদয়ের বুদ্ধিটা ওরা হারিয়ে ফেলেছে ইউরোপ, এবং হারিয়ে ফেলেছে যে কারণে, যেমন 100 Years of Solitude কেন এটা গোটা ইউরোপীয় সাহিত্যকে চ্যালেঞ্জ করে আলাদা একটা উপন্যাস হিসেবে দাঁড়ায়, তার কারণ হলো যে, যেটা কি এই উপন্যাসকে তো মারিও ভার্গাস লিওসা বলছিলেন এটা একটা টোটাল উপন্যাস, যেটা বলে যে নভেলা টোটাল, মানে টোটাল নভেল। কেন টোটাল নভেল? কেন এর আগে এই ধারণাগুলো ছিল না? তার মানে হচ্ছে যে এই টোটালিটি একটা মানুষের, একটা সংস্কৃতির, একটা সময়ের এবং ইতিহাসের যে টোটালিটিকে এই উপন্যাসটি ধারণ করতে পেরেছে, সেটা ইউরোপের অন্য উপন্যাসগুলো সেটা পারেনি। কেন? এখন কথা হচ্ছে এখানে কি কি ছিল আসলে? এখানে ছিল বিজ্ঞান, এখানে ছিল অন্তর্ত, এখানে ছিল কুসংস্কার। আমি 100 Years of Solitude কথা বলছি। এর মধ্যে জাদু আছে, বাস্তবতা আছে, সমস্ত কিছু। এই যে টোটালিটিকে নিয়ে, এবং মার্কেস দেখালেন যে মানুষ যে জাদুতে বিশ্বাস করে, এটা ইউরোপীয়দের কাছে বা অন্য কারোর কাছে অবাস্তব মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে আমাদের এখানকার রিয়ালিটি। অর্থাৎ লাতিন আমেরিকায় যদি এরকম উনি বলছিলেন, যেমন ধরা যাক আপনার ক্যারিবিয়ান অঞ্চলে, মানে একটু ঝড় সমুদ্রের পাশে, তাই না? অবশ্যই। সেটা হচ্ছে যে মার্কেসের পত্রে, গার্সিয়া মার্কেস, আসলে একটা ব্যাপার, লাতিন আমেরিকায় কিন্তু মার্কেসের নাম শুধু যে আমরা শেষ নাম বলি না, মার্কেস, আসলে ওরা বলে গার্সিয়া মার্কেস, দুটা ধরে শেষ নাম তো আমরা বলি মার্কেস, মার্কেস, আমাদের সালমান রুশদিও শেষ নাম ধরে সেটা বলে মার্কেস, গার্সিয়া মার্কেস। তো তার পথ ধরে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজের কথা আমি উল্লেখ করতে চাই। এই কাজের নাম হচ্ছে অফ দ্য ম্যাজিক্যাল রিয়েলিজম অফ হেইশিয়ানস। ক্যারিবীয় অঞ্চলটি যাচ্ছি, কারণ এই যিনি এটা লিখেছেন তার নাম হচ্ছে জন স্টেফেন অ্যালেক্সিস, এবং তিনি হাইতির একজন লড়াকু লেখক, ঔপন্যাসিক, তাত্ত্বিক, অ্যাক্টিভিস্ট, এবং এই জাদু বাস্তবতা নিয়ে তিনি একটা রচনাই লিখেছেন। আমি মনে করি যে এই রচনাটা পাঠ করা দরকার গুরুত্ব সহকারে, এই কারণে যে জাদু বাস্তবতার যে এখন বিরাজনীতিকীকরণ হয়েছে, মানে যেটা হয়েছে যে জাদু বাস্তবতা একদিকে হচ্ছে পিচ্ছিল এবং অন্যদিকে যেন বাজারের ঘষা পয়সার মতো চেহারা নিয়েছে, যে এক পর্যায়ে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস বিরক্ত হয়ে নিজের কাজকে মোটেই জাদু বাস্তবতাবাদী বলতে চাননি। তো সেই কারণে আমার মনে হয় যে অফ দ্য ম্যাজিক্যাল রিয়েলিজম অফ হেইশিয়ানস একটু পড়া উচিত, কারণ এর মধ্যে রাজনীতির বিষয় রয়েছে, হাইতিবাসিক জাদু বাস্তবতাবাদের কথা তিনি বলছেন। এই রচনাটি প্রকাশিত হয়েছিল 1956 সালে, এবং এই রচনার কয়েকটা গুরুত্বপূর্ণ বক্তব্যকে আমরা জড়ো করতে পারি এভাবে। প্রথমত, যাকে হাইতির জাদু বাস্তবতা, ক্যারিবীয় অঞ্চলের যে জাদু বাস্তবতা, তা একই সঙ্গে একটি সাংস্কৃতিক আন্দোলন এবং একটি রাজনৈতিক অবস্থানের নাম। দ্বিতীয়ত এই আন্দোলন ও অবস্থান সাম্রাজ্যবাদ ও সাম্রাজ্যবাদী জ্ঞানতাত্ত্বিক সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় মুক্তির আন্দোলনের স্বার্থে জাতীয় সংস্কৃতি নির্মাণের কাজকে গুরুত্ব দিয়েছে, এবং এটি খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। এবং তৃতীয়ত, হাইতির জাদু বাস্তবতাবাদ ও জাতীয় সংস্কৃতি নির্মাণের কাজে একই সঙ্গে যায় এই দুটো কাজ, এই অর্থে
যে সাম্রাজ্যবাদী সাংস্কৃতিক আগ্রাসনে হাইতির অধিকাংশ মানুষের, অর্থাৎ হাইতির কৃষক ও অন্যান্য শ্রমজীবী মানুষের জীবন সংলগ্ন যেসব সাংস্কৃতিক উপাদান অনুশীলন উপকৃত থাকে বা এমনকি ধ্বংসের মুখোমুখি হয়, যেটা উপনিবেশবাদের কারণে আমাদের অঞ্চলেও কিন্তু হয়েছে, এবং যে কারণে জাতীয় সংস্কৃতি তৈরি করার একটা ব্যাপার আসছে। তখন আমরা কি করেছি, আমরা আমাদের ধরনের জাদুর কথা বলে ওদের বিজ্ঞানী যে বিজ্ঞানসম্মত যুক্তি, সেই যুক্তির প্রতি আমরা মুখ ভেঙচিয়েছি। এটি একটি প্রতিরোধের যে একটা ব্যাপার এখানে আছে, সেই প্রতিরোধের ব্যাপারটা ওইভাবে সামনে এসছে। এবং এই দিক থেকে এক অর্থে ক্যারিবীয় অঞ্চলের কথা আমি কেন বলছি, রাজু উঠিয়েছে যথার্থই, আমাদের কিছু মিলও আছে ক্ষেত্র বিশেষে, এবং বলা যেতে পারে যে এক ধরনের এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার এক ধরনের ত্রিমহাদেশীয় এক ধরনের মিল তো আছে, যে কারণে চে গুয়েভারা বলতেন যে আমাদের ত্রিমহাদেশীয় সংগতি দরকার। এখন এই ত্রিমহাদেশীয় সংগতি কেমন করে সম্ভব হবে? সেটা সম্ভব হতে পারে যে আমাদের এই মহাদেশে, তিন মহাদেশে যে কাজ রয়েছে, যে সাহিত্যের কাজ হয়েছে, যে সৃজনশীল কাজগুলো হয়েছে, এগুলোর তুলনা করা যেতে পারে এবং এদের মধ্যে কি কি কানেকশন আছে এগুলো এক্সপ্লোর করা যেতে পারে। আমরা তো কথায় কথায় আমাদের দেশি লেখকদের, দেশি সাহিত্যের, সাদা চামড়ার লেখকদের সাহিত্যের সাথে তুলনা করি। এটা একটা লম্বা ইতিহাস আছে। তুলনামূলক সাহিত্য যে খুব সাদা কেন্দ্রিক বা ইউরোপ কেন্দ্রিক থেকে সেটা তো বলাই যাবে। এবং সেই তুলনামূলক সাহিত্যের যদি বিউপনিবেশিকীকরণের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার যে লেখক যারা আছেন তাদের মধ্যে যে সম্পর্ক, তাদের মধ্যে যে মিল, এগুলো এক্সপ্লোর করা, আপনি এগুলো বলবেন, এগুলো এক্সপ্লোর করা যেতে পারে। সেই কারণে আজকে বাংলা সাহিত্যের যে জাদু বাস্তবতাবাদের কথা বলতে গিয়ে আমাকে একটু ক্যারিবীয় অঞ্চলের কথা বলতে হলো। আপনারা হয়তো ভাববেন যে রেলেভেন্স থেকে হঠাৎ করে আসবার ক্যারিবীয় অঞ্চলে চলে গেল, রাজুর ক্যারিবীয় অঞ্চলে চলে গেল, কেন? আমি সুযোগটা নিলাম কাজটার কথা উল্লেখ করো। কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা মানে জাদু বাস্তবতাবাদকে একটা প্রতিরোধী বর্গ হিসেবে তিনি দেখতে রাজি, যাতে যে বর্গটা আবার পাশ্চাত্য যাতে অ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে তার জন্য আবার কৌশলও তিনি বার্তা দিচ্ছেন সেই রচনায়। তা আমি আশা করি যে এই রচনাটা আমরা পড়বো এবং আলোচনা করবো। এবার আপনার তো এটা একটা আমি কার্পেন্টিয়ারের সাথে আমাদের যে ইলিয়াস ভাইয়ের সম্পর্ক, যেটা আপনি বলছিলেন যে শুধু মানে সাদাদের সাথে আমাদের তুলনামূলক সাহিত্যের যে আলোচনা, সেটা নিয়ে কথা বলবো যে আমাদের যে মর্তের রাজত্ব, এইটার সাথে কিভাবে আমাদের ইলিয়াস ভাই সংযুক্ত হলেন, কি লিখলেন। তারপরে আরো কিছু কথা রবীন্দ্রনাথের কবিতা, যদিও সেগুলো আমি বলতে চাচ্ছি যে জাদু বাস্তবতা এবং জাদু বাস্তববাদ, এই শব্দ দুটো আমরা ভুলে ফেলছি। এই জাদু বাস্তবতা আমাদের সাহিত্যের বিভিন্ন জায়গায়, মঙ্গল কাব্যেই না শুধু, আমরা যে সাধ্য ভাষা বলছি চর্যা থেকে, সেখানে যে তারা কি কারণে এবং তাদের সংস্কৃতির সাথে কিন্তু আমাদের এই লাতিন আমেরিকার ব্যাপারটা খুব যায়, যে একদম রূঢ় বাস্তবতায় যে ভাষা থেকে ইউরোপ থেকে তারা বেরোতে চেষ্টা করলেন লাতিন আমেরিকানরা, যে এই যুক্তি, এই তর্ক এবং একদম রূঢ় এই ভাষা ভঙ্গি থেকে তারা বেরোনোর চেষ্টা করে তার নিজের সংস্কৃতি, তার নিজের রাজনীতি, তার সময়কে তারা লাতিন আমেরিকার সাহিত্যে ধারণ করলেন। ঠিক আমরা এখানে কিভাবে সেটা চর্চা থেকে দেখতে পাই, সেদিকে আমি একটা প্রপোলজি মানে দাঁড় করিয়েছি, সেটা নিয়ে কথা বলবো। আপনার কথাটা শুরু। তো মূলত আসলে যেটা বলতে চাই, ঘটনা হলো যে আমরা যেটাকে আজকে জাদু বাস্তবতা বলছি, যেটা আসফর ভাই পরিষ্কার করলেন যে মার্কেস এটাকে জাদু বাস্তবতা স্বীকারই করতে চান। কারণ হচ্ছে যে ওইখানকার বাস্তবতার মধ্যেই এই ঘটনাগুলো এতই স্বাভাবিক, এত স্বাভাবিক যে ওটা এটা নিয়ে ওদের কোনো মানে আলাদা করে কোনো তকমা বা আলাদা কোনো কিছু ব্র্যান্ডিং এর দরকার হয় না আর কি। এবং আসলে তাই সেটা হচ্ছে ক্যারিবীয় অঞ্চলের এইসব অনেক অঞ্চল আছে যেগুলো আপনারা তো দেখেন, মানে দেখা গেছে যে মানে ঝড়ে একটা কি বলে কোনো একটা পশু গাছের উপরে উঠিয়ে নিয়ে গেল ঝড়ের তাণ্ডবে, তাই না? এখন এটা তো আসলে আপাতভাবে মনে হবে খুবই অবিশ্বাস্য। মনে হচ্ছে একটা কেউ যদি বলে যে হ্যাঁ দেখো গাছের উপরে সেই গরু বসে আছে, আমাদের সেলিব্রেশনের হরগোজে আছে, এবং এটি সেটা খুবই স্বাভাবিক যে টর্নেডোতে আমাদের এগুলো ঘটে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি সেই বর্ণনাটা আমার শৈশবের অভিজ্ঞতার পরিশেষে আমার মনে হয় আমি একটা শৈশবের একটা অভিজ্ঞতার কথা বলি। আমার ধারণা আপনারা অনেকে এটা শুনে থাকতে পারেন যারা অন্তত গ্রামে, মানে
এটা তো শুনেছেন যে পরীরা যে গাছে থাকে, এবং কখনো কখনো এরকমও শুনেছেন, না গাছে থাকে না, যে আপনাকে গাছের উপরে নিয়ে বসিয়ে রাখে, তুলে রাখে। এটা কিন্তু গ্রামে এখনো আপনি দেখবেন অনেকেই বিশ্বাস করে। গ্রামে বলে কেন, আমরা তো অনেকেই সব গ্রাম থেকে উঠে আসে, এই শহরে অনেকে এরকম বিশ্বাস করে। এখন ঘটনা যে এই আমাদের সংস্কৃতির মধ্যে এই জাদু বাস্তবতা সম্পন্ন উপাদানগুলো তো আসলে ছিল অনেকদিন থেকে, তাই না? অনেক থেকে আছে, কিন্তু আমরা আমাদের সাহিত্যে এগুলো প্রয়োগ করতে পেরেছি কিনা, এটা একটা বড় প্রশ্ন। মানে আমরা কেন পারিনি? আমার তো মনে পারা উচিত ছিল। লাতিন আমেরিকান যে বাস্তবতা এবং আমাদের যে বাস্তবতা, এর সঙ্গে আসলে খুব বড় কোনো যে পার্থক্য আছে আমার মনে আছে। যেমন ওদের ভাষাগুলোকে উপনিবেশ খেয়ে ফেলেছিল, আমাদের ভাষাকে ওরকমের ভাবে মানে হস্তক্ষেপ করতে পারেনি। এরকমের প্রচুর জায়গায়, যেমন আমাদের যে জিন পরীর কথা আপনি বলছেন, এই জায়গা থেকে আমি যদি ধরি যে আমাদের মঙ্গল কাব্য আগে চর্যা থেকে আসি, তারপরে মঙ্গল কাব্যে, তারপরে গীতিকাগুলো আমরা দেখবো মানুষের গীতিকায় এরকমের উদ্ভব, কিন্তু অলৌকিকতা জাদু বাস্তববাদ নয়, বাস্তবতার কিছু ইঙ্গিত থাকতে পারে। এই চাঁদ সদাগরের যে কথাগুলো বলা হলো, এগুলো জাদু বাস্তবতার কিছু ইঙ্গিত আছে, কিন্তু জাদু বাস্তববাদ যেটার সাথে একটু তর্ক জড়িয়ে দিতে পারে। একটা মজার চণ্ডী মঙ্গল, হ্যাঁ, চণ্ডী আবির্ভূত হয় নিজেকে পরিবর্তন, সেটার মধ্যে কীটে মনে আছে, ফুলের ভিতরে কীট হয়ে সে ফুলের ভিতরে। ঠিক এই জায়গাটায় আসবো যে আপনার কার্পেন্টারের সাথে আমাদের যে আপনাদের আখরুজ্জামান ইলিয়াসের খোয়াবনামার জায়গা, এবং এত চমৎকার মিল, এবং চণ্ডীর এই জায়গার পরম্পরা এখানে আসতে পারবো। কিন্তু জাদুবাস্তববাদ হিসেবে যখন আসলো ফ্রান্স মানে আপনার জার্মানিতে 1919 থেকে 23 পর্যন্ত খুব বাজে একটা রাজনৈতিক অবস্থা ছিল, এবং সেই অবস্থার মধ্যে তিনি চিত্র সমালোচক হয়ে এই শব্দটাকে মানে গ্রহণ করলেন এবং চিত্রনায় প্রথম এটা দিলেন। এবং হ্যাঁ, এই শব্দবদ্ধ নিয়ে প্রচুর কথা আছে, রহন শুধু নয়, এরপরে অনেক ধরনের আলোচনা আছে। আপনি যেটা বললেন 56, কিন্তু আমাদের মার্কেস কিংবা আলেও কার্পেন্টিয়ার, সেটা হলো আলেও কার্পেন্টিয়ার এই মর্তের রাজত্ব লিখেছেন হচ্ছে 59 আর 54 মানে 56তে যে কথাটা মানে এখানে হাইতির কথা, উনি হাইতিতে গিয়েছিলেন আলেও কার্পেন্টিয়ার, এবং সেখানে লোক সংস্কৃতি না শুধু, উনি হাইতি থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন জায়গায় এবং লাতিন আমেরিকার বিভিন্ন জায়গায় তার সংস্কৃতি এবং তার ফ্যামিলিটাও ওরকম ছিল, যেটা আপনার ফ্যামিলিতে আপনার বাচ্চারা যেটা হবে আর কি। তো এরকমের মানে মিক্সড একটা কালচারের মধ্যে থেকে উনি বেরিয়ে উঠেছিলেন, তার প্রভাবটা আমরা এই মর্তের রাজত্বে পাই। আমি একটু বাংলা সাহিত্যের এই মানে মূলত জাদু বাস্তববাদ নিয়ে যারা কাজ করেছেন সেরকমের জায়গায় যদি ধরি, এটাকে আমরা কাদো নদী কাদোর জায়গাতে 8-9 পৃষ্ঠা প্রথম যে নদীটা কেঁদে ওঠে, তারপরে যে ঘটনাগুলো, সেটা আপনি চেতনা প্রবাহের মধ্যে নেন পরাবাস্তববাদ, যেখানে পরাবাস্তববাদের শেষ, সেটা যদি আপনি ধরেন 29 থেকে 39 থেকে একদম, এবং সেখান থেকে হচ্ছে আপনার জাদু বাস্তবতার শুরু। তো রফিক স্যার বলবেন, আমি একটু বাংলা সাহিত্য তৈলকনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী, সৈয়দ মুস্তফা সিরাজের অলিক মানুষ, এসবে কিছু পরম্পরা পাবো যেখানে ইঙ্গিত আছে, এবং বিস্তারিতভাবে আমরা শহীদুল জহিরে পাবো আমাদের খোয়াবনামায়। কিন্তু এই লেখাগুলো হয়েছে যখন ওদের জাদুবাস্তববাদ কাজ শেষ হয়ে গেছে 1980-তে, এই কাজগুলো আর এখন করছেন না তারা, তখন আমাদের এখানে কাজটা শুরু হলো। তো অমিয় ভূষণ মজুমদার নিজে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে এগুলো তো আমাদের ছিল, এগুলো আছে, আমার ফ্রাইডে আইল্যান্ডে আছে, আমার গড়চেরিগঞ্জে আছে, এটি উনি বলছেন, কিন্তু সেগুলো আসলে জাদুবাস্তববাদ নয়। আমরা যে মননশীল গীতিকার আছে, হ্যাঁ মননশীল গীতিকার জাদুবাস্তববাদ, কিন্তু যেটা হচ্ছে আর সেটা খেয়াল রাখা দরকার যে একটা বর্গ, তার একটা কিন্তু সফরের ইতিহাস আছে। এই বর্গটা কিন্তু যদি ইতিহাসের প্রতি আমরা বিশ্বস্ত থাকি, তাহলে বলতে হবে যে বর্গটার উৎপত্তি ঠিক যে সবসময় লাতিন আমেরিকা তাও না, এটা হচ্ছে ইউরো মার্কিন বর্গ, এবং সেই ইউরো মার্কিন বর্গের একটা তৃতীয় বিশ্বের সফর আছে, এবং এই সফরের ইতিহাসটাকে একটু ধরা দরকার, যে লাতিন আমেরিকার সাহিত্যের চরিত্রায়নের ক্ষেত্রে এই বর্গ প্রয়োগের বিষয়টা খানিকটা ক্ষমতা এবং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে আমি মনে করি। বিষয়টা খোলসা করার আগে আমি একটা তথ্য দিচ্ছি, কেন জাদু বাস্তবতার মানে সনাতন আখ্যা বলা হয়ে থাকে যে লাতিন আমেরিকার কোন সাহিত্যিকের কাজকে বোঝার জন্য
ভেনেজুয়েলার সমালোচক আর্তুর উসলার পেত্রি জাদু বাস্তবতাবাদ বর্গটিকে ব্যবহার করেন 40-এর দশকে। যদি ব্যবহারই করেননি উসলার, আমরা এই উচ্চারণটা উসলার পিয়েত্রি বর্গটিকে বেশ জনপ্রিয় করে তোলেন। আর যার উপন্যাসকে সামনে রেখে উসলার পিয়েত্রি জাদু বাস্তববাদ কথাটা জোর দিয়ে সামনে এনেছেন তিনি হচ্ছেন ব্রাজিলের প্রভাবশালী ঔপন্যাসিক কবি সমালোচক মারিও দা আন্দ্রাস, যিনি 1928 সালে তার বিখ্যাত মাকুনাইমা শিরোনামের উপন্যাস রচনা করে ব্রাজিলের সাহিত্যের মানচিত্রই বলতে দিয়েছিলেন। এই উপন্যাস খানিকটা আত্মজৈবনিক হলেও তাকে শেষ পর্যন্ত আত্মজৈবনিক বলা যাবে না, কেননা এই উপন্যাসে ধারণ করা হয়েছে ব্রাজিলীয় ইতিহাসে মেলা তাৎপর্যপূর্ণ অধ্যায়কে। আর এসব অধ্যায়ে বিভিন্ন চরিত্রের বিভিন্ন ভাষ্য নানা ধরনের সুরে এবং স্বরে নির্মাণ করা হয়েছে এমনি এক তীব্রতায় যে বাস্তবতার কোন সনাতন আদল এখানে অনুপস্থিত। এই মান ভ্রষ্ট বলা হচ্ছে বহুমাত্রিক কিন্তু ইতিহাস স্পন্দিত বাস্তবতা। পশ্চিমের আলোকায়ন যে প্রকল্প এনলাইটেনমেন্ট প্রজেক্ট, পশ্চিমের আলোকায়ন প্রকল্পের যুক্তি শৃঙ্খলার পুলিশকে বিভিন্নভাবে পুরো আন্দোলন দিয়েছে। আর এই বাস্তবতার ঔপন্যাসিক চিত্রায়ন নির্দেশ করতে গিয়ে এই আর্তুর উসলার পিয়েত্রি ব্যবহার করেন জাদু বাস্তবতাবাদ পথটি। এই ইতিহাসের এই বাস্তবতার আকাঙ্ক্ষাকে মূলত ধ্বংস করে দেয় এই জাদু বাস্তববাদ। কিন্তু এটাও ঠিক যে পদ এই পদ হিসেবে তার গ্রহণযোগ্যতা বাড়ে তখনই যখন গুয়াতেমালার একজন নোবেল পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক মিগেল আস্তুরিয়াস তার কাজের বিষয় ও শৈলীকে বর্ণনা করতে গিয়ে আবার প্রয়োগ করেন জাদু বাস্তববাদ। আমি যে ধারাবাহিকতার মধ্যে ছিলাম যে লোকনাথ ভট্টাচার্যের বাবুঘাটের কুমারী মাছ, অভিজিৎ সেনের রঘুচন্দ্রের হার, নবরণ ভট্টাচার্যের হারবার, নাসরিন জাহানেরও ক্রুশ কাছের কন্যা, কিংবা আফসার আহমেদের মৃত্যু ও ব্রুজের কেচ্ছা, সুবিমল মিশ্রের হার মর্মরি, মহেশ্বেতা দেবীর কবি বন্ধ ঘটি গান্ধীজির জীবন ও মৃত্যু, অমিতাভ সমাজপতির ফিরোজা, আর আমাদের তো শহীদ জয়ের জীবন ও রাজনৈতিক বাস্তবতা এবং সে রাতে পূর্ণিমা ছিল। আমি একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমরা কিভাবে মানে একদম সচেতন ভাবে, বিশেষ করে আমাদের ইলিয়াস ভাই, আমি একটু পড়েই নিচ্ছি, হয়তো 2-3 মিনিট সময় লাগবে, যে তিনি কিভাবে এখান থেকে নিলেন একই প্রায় কাছাকাছি রকমের। একটা হচ্ছে যে ওখানে দাসদের মধ্য থেকে উঠে আসা একটা বিদ্রোহকে দেখাচ্ছেন কার্পেন্টিয়ার, দ্য কিংডম অফ দ্য ওয়ার্ল্ড। আর এখানে তিনি দেখাচ্ছেন আপনার খোয়াবনামায় যেটা দেখাচ্ছেন সেটার সাথে তিনি বলছেন কতক্ষণ আছে সময়, কতক্ষণ সময়? আচ্ছা সব আচ্ছা প্রশ্ন হতে পারে আপনাদের, তাই না? অপেক্ষা করছে উনি বলবেন, আমার কথা আছে না, উনি বলবেন 5:30 আমি টাইমটা করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি একটু তুলনামূলক আলোচনাটা তুলে ধরছি। হ্যাঁ, চরম যুক্তিবাদী ইউরোপে সেটি পরিণত হয় রূপকথা পুরাণে, অন্যদিকে লাতিন আমেরিকার জাদুবস্তু, হাইতিতে পরিচিত হন আফ্রিকার জাদুবস্তু। আমি বলছি কার্পেন্টিয়ার সম্পর্কে, যদিও এর কেন্দ্রীয় চরিত্রটিতে নোয়েল কিছুটা সংশয় ছিল ভুডু নিয়ে। কি লিখছেন এখানে, অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারা সবাই জানতো যে সবুজ গিরগিটি, নিশিপোক, অদ্ভুত কুকুর ও অবিশ্বাস্য গাংচিল আসলে নানা রকম ছদ্মবেশ ছাড়া আর কিছু নয়। আর মাকান্দাল যেহেতু নানা রকমের চেহারা নিতে পারে, ঘুরওয়ালা জন্তু, পাখি, মাছ আর পোকামাকড়ের, অতএব সে রোজ রাতে সমভূমির খামারে মাকান্দাল নামে একজন লোক এসে তারা এবং সে শাসন করে, এই দ্বীপটাকে শাসন করে। এটা ছিল হচ্ছে এই মর্তের রাজত্বে। আর আমরা দেখবো ইলিয়াসের খোয়াবনামায় কাবলার বিল শাসন করছে এক মুন্সি বাদুল্লাহ শাহ, এবং তিনিও মানে উপনিবেশের বিরুদ্ধে দাঁড়িয়ে মানে উপনিবেশের শাসকদের বিয়ে করছেন। ঠিক একই রকমের, হ্যাঁ, ওই দাসদের যিনি মাকান্দাল, তিনিও চাচ্ছেন যে ওদের সাদাতের রক্তে
এখানেও যা ঘটছে একই পটভূমিতে, ওটা দ্বীপ আর এটা একটা বিল, কাতলা বিল। এটা একটা তুলনামূলক আলোচনা মানে আমরা হতে পারে। এবং আমি দেখানোর চেষ্টা করেছি যে এটা 1996-তে আমাদের খোয়াব নেওয়া, আর ওইটা হচ্ছে প্রায় 40-50 বছর আগে। তো এই ঘটনাগুলো ঘটেছে, যেটা আমি শহীদুজ্জামানের সাথে বারবার ইন্টারভিউতে তিনি বলেছেন আমি মার্কেস দ্বারা প্রভাবিত। আমাদের মনে হয়েছে যে ওয়ালিউল্লাহ দ্বারা উনি প্রভাবিত। ওয়ালিউল্লাহ কিন্তু কাদরনীতির কাজতে প্রথম 8 পৃষ্ঠায়, আপনি যদি এখন আজকের পরে আপনি মনোযোগ দিয়ে পড়েন দেখবেন যে একদম ওই জাদুর বাস্তবতা আছে, হয়তো বাস্তববাদটা তিনি এর মধ্যে আর ইয়ে করতে পারেননি, কারণ তো বারবার এক একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, এটা পরাবাস্তববাদ না, চেতনা প্রবাহ না, কিন্তু তারপরে আর অন্য কিছু। তো আমাদের বাংলা সাহিত্যে এখন যেটা হচ্ছে, এখনকার আমাদের সময়ে এসে আমাদের বন্ধুরা এ ব্যবহার করছেন, সেটা কতটুকু লাতিন আমেরিকার মতো সেটা না, কতটা আমাদের মতো, আমাদের সংস্কৃতি থেকে নেয়া, আমাদের এই পরিবিবির কাহিনী, আমাদের জিনের কিচ্ছা, আমাদের যে বাস্তবতা এবং আমাদের যে সংস্কৃতি, সেখান থেকে আজকে আমাদের যারা লেখালেখি করছে তারা ব্যবহার করছে, এবং সেটা বিভিন্ন রকমের ভাবে হচ্ছে। সেটা আপনার ফ্যান্টাসি হবে কিনা, সেটা জাদুবাস্তব হবে কিনা, সেটা পরের ব্যাপার, সেটা তাত্ত্বিকরা পরে নির্ধারণ করে। এইখানে একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হলো যে জাদু বাস্তবতা এখন একটা খুবই পপুলার একটা ব্র্যান্ডিং। আমার নিজের অভিমত হচ্ছে জাদু বাস্তবতা মানে আমি অত বড় কিছু মনে করি না, এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট। এটা সাহিত্যের আসলে কোনো বড় বিষয়ই না, এটা একটা সিম্পলি একটা ট্রিটমেন্ট। এইখানে যেমন আজকে যদি 100 ইয়ার্স অফ সলিটিউডকে যদি সত্যিকারের মূল্যায়ন করা হয়, তাহলে জাদু বাস্তবতার প্রয়োগ বা যে বৈশিষ্ট্যগুলো আছে, এটা হচ্ছে এই উপন্যাসের সবচেয়ে ইনসিগনিফিকেন্ট জায়গা। এটা একটু রিলিফ না, আপনাকে রিলিফ দিচ্ছে, কারণ এখন টানা একটা ইতিহাসের মধ্য থেকে, হত্যার মধ্য থেকে, যুদ্ধের মধ্য থেকে 100 ইয়ার্স অফ সলিটিউডে যাচ্ছে, এটা একটা রিলিফ দিচ্ছে সুন্দর, যে রক্তটা বেরোচ্ছে মানে আপনার ভিতরে হত্যার মধ্য থেকে। আমি তো অস্বীকার করছি না, আমি অস্বীকার করছি না, রাজুর একটা বিশেষ অবস্থা, জাদু বাস্তবতা নিশ্চয়ই আমরা এনজয় করছি। আমরা এটা মানে এই যে এর আগে তো এটা ঘটেনি, তাই না সাহিত্যে। আমি বলতে চাচ্ছিলাম যে এইটা এই উপন্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে একটা খুবই মাইনর একটা জায়গা, মাইনর একটা জায়গা। আমি বলছি না যে ওটা জাদু বাস্তবতা বা এই কনসেপ্টটা খুবই গৌণ। আমি শুধু বলছি যে এই উপন্যাসটিতে এটি একটা সিম্পল একটা ট্রিটমেন্ট, কিন্তু এই উপন্যাসটির আসলে গুরুত্ব তো অন্য জায়গায়। একটা উপন্যাস একটা পটভূমিকে ধারণ করছে, একটা উপন্যাস একটা কলোনিয়াল এবং পোস্ট কলোনিয়াল যে ইয়েকে ধারণ করছে, তাই না? এই তো আমার যেটা মনে হয় যে যেটা আমাদের এখানে যদি এই জাদু বাস্তবতার বৈশিষ্ট্য নিয়ে যদি কোনো টেক্সট তৈরি হয়, সেটা নিশ্চয়ই ওদের চেয়ে আলাদা হয়ে যাবে, আলাদা হতেই হবে। কারণ হচ্ছে যে আমরা যতই বলি না কেন, আমাদের নিজস্ব মানে কতগুলো ধরন আছে, সংস্কৃতির কতগুলো নিজস্ব ধরন আছে, এর চলন আছে, ফলে এটা আলাদা হয়ে যাবেই। এটা নিয়ে অবশ্য আমাদের মানে দুশ্চিন্ত হওয়ার কিছু নাই, কারণ আপনি চান বা না চান আলাদা হতে আপনি বাধ্য, কারণ এটা আপনি চেষ্টা করে হওয়ার কোনো দরকারই হবে না, এটা আরোপ করা হবে। হ্যাঁ, আর তর্ক বিতর্ক খারাপ জিনিস নয়, তর্ক বিতর্ক তো হওয়া উচিত, ভিন্নতার মধ্যে ভিন্নতা আসতে পারে। এবার আমাদের প্যারালেল শিরোনাম শুধু বাংলা সাহিত্যে জাদু বাস্তবতাবাদ, এটা না, বাংলা সাহিত্যের জাদু, এটা ছিল। আমরা জাদু বাস্তবতাবাদের দ্রুত সেটাও আমরা আমাদেরকে বলে দেয় আমরা কোন জায়গায় আছি, এটাও করা। এইবার আমাদের রফিক সুধীমণ্ডলী, আপনারা তো প্রচুর কথা শুনলেন এবং প্রত্যেকের কথার ভিতরে সারবত্ত ছিল। আমিও আপনাদের মতোই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলাম। প্রকৃতপক্ষে আমি যা চিন্তা করছি সেই কথা কিন্তু বলা হয়ে গেছে, অনেকভাবেই বলা হয়েছে। তবে প্রথমে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে মানব সভ্যতার শুরুতে জাদুর কেন উৎপত্তি হয়েছিল। জাদুর আমার ধারণায়, আমি যতটুকু বুঝি, জাদুর উৎপত্তি মূল এই কারণেই হয়েছিল যে কারণে সঙ্গীতের সৃষ্টি হয়েছিল, যে কারণে বিজ্ঞানের তৈরি হয়েছিল, যে কারণে সাহিত্য তৈরি হয়েছিল,
সেটি হচ্ছে যে বিরুদ্ধ শক্তি ছিল মানুষের, তার উপরে আধিপত্য বিস্তার করা হলো। অর্থাৎ এটাতে তাকালে বোঝা যাবে জাদুর করতে একটা বিদ্রোহের মনোভাব কিন্তু ছিল, যে তুমি যে আমাকে আক্রমণ করতে আসছো, তুমি যে আমাকে খেয়ে ফেলতে চাচ্ছ, আমি আমার এই জাদু একটা শিল্প, আমি এই শিল্পের মাধ্যমে, আমি এই কারুকর্মের মাধ্যমে, এই কারুকাজের মাধ্যমে তোমাকে বশীভূত করে তোমাকে জয় করছি, জয় করে আমি আমার অস্তিত্ব ঘোষণা করছি। এবং মানুষের এই অস্তিত্ব ঘোষণার ভিতর দিয়ে যেমন গান এসছে, যেমন যেমন ধরুন, যেমন একটা সাধারণ হিসাব আমি আপনাকে বলি যে সঙ্গীত, পিথাগোরাস একসময় ভাবলেন যে সারা সৃষ্টির মধ্যে একটা সাংকেতিক ঐক্য আছে, এবং তিনি এই সাংকেতিক ঐক্যটাকে তিনি ধরতে চাইলেন তার লায় এবং নম্বরের ভিতর, এবং একইভাবে কিন্তু জাদু এসেছে, কিন্তু আলাদা মানুষের একই প্রচেষ্টা ফসল। এবং আপনি নিশ্চয়ই শুনেছেন যে বাংলায় জাদুর এক সময়, এবং বিশেষ মধ্যযুগে, এটা সত্যি কথা যে মধ্যযুগে জাদুর একটা প্রভাব বাঙালি সংস্কৃতিতে ছিল। কিন্তু বর্তমানে আপনি দেখবেন, আপনি গ্রামে কোথাও জাদু কিন্তু ক্রমে উদা হয়ে যাচ্ছে। যেমন আজকে মফস্বলে গিয়ে আপনি আর গান শুনবেন না, আপনি মফস্বলে গিয়ে আর জাদুর কোনো ব্যাপারও দেখবেন না। এখন জাদুটা মূলত ঢাকা শহর কেন্দ্রিক হয়ে গেছে, যেমন সঙ্গীতও তাই। অর্থাৎ যে কোনো ভাবেই হোক আমাদের জীবন থেকে জাদুকে দূরে নিয়ে যাওয়া হয়েছে। এবং এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে আপনার বেশি দূর যাওয়া লাগবে না, আপনি আমি ভাবতে চেষ্টা করেছি যে কেন ঘটলো, কেন ঘটলো। আমাদের ইতিহাসে কিন্তু অনেক ভাঙন আছে। যেমন আমার বাবাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি ইতিহাস পড়ো তো, তোমার ইতিহাস কি, সে বলবে যে 1935-এ যখন ফজলুল হক সাহেব আর বাংলার চিফ মিনিস্টার হতে পারলেন না। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি বলবো যে 1947-এ যখন দেশ ভাগ হল। আমার ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় সে বলবে যে আমি 1971-এ যখন স্বাধীন হল। কিন্তু এটা কি আমার ইতিহাস? না, আমার ইতিহাস আরো দীর্ঘকালে, প্রায় মহাকাল। কিন্তু আমরা কিন্তু সেদিকে তাকাই না। আমাদের ইতিহাসে ভাঙন ভর্তি, ভাঙন ভর্তি, শুধুই ভাঙন। এবং এই ভাঙন কি করে? ভাঙন খেয়ে ফেলে। এবং এইরকমই একটি ভাঙন হচ্ছে আমাদের দেশের উপনিবেশিক শাসন। উপনিবেশিক শাসন আমাদের সবকিছু ধ্বংস করেছে। আমাদের নৃত্যশিল্প ধ্বংস করেছে, আমাদের সঙ্গীতকে ধ্বংস করেছে। ঠিক একইভাবে আমাদের যে জাদুর ছিল, এবং ওই জিনিসটা ভাবতে হবে যে জাদু কিন্তু একটা বিদ্রোহ, প্রোটেস্ট, এবং ওই জন্য তারা ওই জায়গাটাকেও তারা আস্তে আস্তে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। যে জন্য এখনো দেখবেন যে পিসি সরকারের নাম কিন্তু বাংলার ঘরে ঘরে সবাই জানে। অর্থাৎ তার সে কিন্তু জাদুর মাধ্যমে এই ধরনের জনপ্রিয়তা অর্জন করেছে। আজকে আমি জানি না জুয়েলাইটের এতটা প্রতিপত্তি ব্যাখ্যাতি আছে কিনা, বা সেটা সম্ভব কিনা। যাই হোক, ল্যাটিন আমেরিকার এখন এরপরে আর কি ভাবতে হবে যে একজন লেখক সে যখন লেখে সে কেন লেখে, মূল জায়গাটা সেখানে। সে কি মনে করেন যে ওই বড় বড় লেখকরা গ্যাব্রিয়েলা গার্সিয়া মার্কেস কি লিখেছে, কিংবা ডস্টয়েভস্কি কি লিখেছে, তিনি তাই থেকে তিনি উদ্বুদ্ধ হন? যদি আমি উদ্বুদ্ধ হন তাহলে আমি বলবো, এবং উদ্বুদ্ধ হয়েই লেখেন তাহলে আমি বলবো যে তিনি কোনো লেখক নন। লেখক নিজের ধারণায় লেখে। সে যে জীবন যাপন করে
যে জায়গায় সে বেড়ে ওঠে, যে ইতিহাস ঐতিহ্যের ভিতর দিয়ে যায় এবং তাই তার কথা, যে ভালোবাসার কথা বলে, যে ঘৃণার কথা যে ভাষায় সে বলে, সেটাই তার হাতিয়ার, সেটা ব্যবহার করে এবং তারপরে হয়তো এক সময় তার লেখার সাথে আর একজনের সাযুজ্য পাওয়া যেতে পারে। কিন্তু আমি দেখি যে আমাদের এখানে একটা মূল হচ্ছে যে অমুকে খুব ভালো কবি, কারণ তার কবিতায় অমুক ইউরোপীয় কবিতায় প্রতিধ্বনি শোনা যায়। এটাও আমি বলবো ওই পরিবেশিক শাসনের ফল। আমরা এখন পর্যন্ত ওই মনোবৃত্তিতে বেরোতে পারিনি বাংলা থেকে যে আমরা আমাদের পায়ে দাঁড়াতে হবে, আমরা আমাদের মতো করে দেখতে হবে, আমাদেরকে আমাদের মতো করে তৈরি করতে হবে এবং আমাদের মতো করে হতে হবে। আমি একটা গল্প বলে আমার কথা শেষ করব। আমি 1993 সালে আয়োয়াতে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রামে। সেখানে গুয়াতেমালার একজন বিখ্যাত লেখক রবার্তো মোরালেস, তার সঙ্গে আমার প্রচন্ড বন্ধুত্ব হয়েছিল। তো তার সঙ্গে স্বাভাবিকভাবেই ল্যাটিন আমেরিকার সাহিত্য নিয়ে তার সঙ্গে আমার প্রচুর কথাবার্তা হয় এবং আমি তার সঙ্গে কথাবার্তা বলে আমি ল্যাটিন আমেরিকার ব্যাপারটা যতটা বুঝতে পেরেছি, আমি দেখেছি যে বই পড়ে অতটা বোঝা যায় না। যেমন ধরুন যে আমরা এখনো ল্যাটিন আমেরিকার সাহিত্য বলতে জাদু বাস্তবতা বুঝি বা জাদু বাস্তববাদ বুঝি, কিন্তু এটা কিন্তু 1980 অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এবং সবচেয়ে মজা হচ্ছে যে আইওয়া ইউনিভার্সিটিতে একটা এরকম আলোচনা সভায় মোরালেস তাকে বললো যে তাকে আমার বাড়ি গুয়াতেমালা, আপনি গুয়াতেমালা সিটিতে যান, আপনার মনে হবে যে আপনি নিউ ইয়র্ক শহরে এসেছেন। আর গুয়াতেমালা সিটি থেকে আপনি 15 মাইল গাড়ি চালিয়ে ভিতরে যান, আপনার মনে হবে যে আপনি মধ্যযুগে পৌঁছে গিয়েছেন। এই হচ্ছে আমার বাস্তবতা। এই বাস্তবতা গার্সিয়া মার্কেসের বাস্তবতা, এই বাস্তবতা জোসার বাস্তবতা, বার্গাসের বাস্তবতা, এবং এই বাস্তবতা নিয়েই সে বেড়ে উঠেছে, ভিতর দিয়ে বেড়ে উঠেছে। সুতরাং এই সে লিখেছে, এই তার উপজীব্য। এবং আপনারা এটাকে ম্যাজিক রিয়েলিজম বলেন না উত্তর আধুনিকতা বলেন, ওটি আমাদের কিছু আগে সেই যায়। আমরা আমাদের জিনিসই আমাদেরকে লিখতে হবে এবং আমরা এইভাবে লিখে যাব এবং আপনারা আপনাদের প্রয়োজনে এর বিভিন্ন নাম দেবেন, কারণ আপনাদেরকে তত্ত্ব বের করে সমালোচনা লিখে আপনাদের চাকরির উন্নতি করতে হয়, আপনাদের পয়সা কামিয়ে খেতে হয়। আমাদের দেশে আমরা যখন আমাদের মতো করে লিখবো, আমাদের মতো সত্যিকার সাহিত্য তৈরি করতে পারবো, তখন আমরাও একই কথাই বলতে পারবো যে আপনারা আমাদের এই নিয়ে লিখে আপনারা চাকরিতে উন্নতি করবেন এবং এটা নিয়ে পৃথিবীর লোক পরিচয় করবে। শেষে আমি একটা কথা বলি, একদিন মোরালেসের সঙ্গে আমরা বেড়াতে যাচ্ছিলাম, তো কথায় কথায় এইসব আলোচনা হতো, আফ্রিকার লেখকরাও ছিল, বিভিন্ন রকমের কথা হতো। তো কথায় কথায় মোরালেস দুটো কথা বললো। একটা হচ্ছে যে জাদু বাস্তবতা যারা করেছে তারা শেষে পর্যন্ত এইটাকে এইভাবে লিখতে 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 তারা ল্যাটিন আমেরিকার বাস্তবতা থেকে দূরে চলে গেছে। যে জন্য আমরা যারা এই উত্তরসূরি, যারা এখন আসছি, আমরা ওই রঙে লিখি না, আমরা আমাদের কথা নিয়ে লিখতে দেখছি যে আমরা আরেক ধরনের উপন্যাস লেখার চেষ্টা করছি। আমি বললাম কি ধরনের? সে বলল যে নভেল অফ টেস্টামেন্ট, যে এমন একজন চরিত্র আমরা খাড়া করবো, যেমন ধরেন কিউবানি একটা উপন্যাস লেখা হলো, সেখানে চে গুয়েভারা একটা চরিত্র, হ্যাঁ, যে তাকে ঘিরে আমরা কিউবাকে তুলে আনার চেষ্টা করছি আমরা, এবং এতে ওদের প্রতিক্রিয়া হচ্ছে। এখনো হয় তার নাম শোনা মারা গেছেন কিছুদিন আগে, তার একটা খুব শোনা যায় না। তিনি হচ্ছেন উরুগুয়ে, যাকে আমরা বলি উরুগুয়ে, সেখানকার লেখক এদুয়ার্দো গালিয়ানোর একটা উপন্যাস হচ্ছে কিং অফ ফ্লেম, ওই মেমোরি অফ ফায়ার 3 খণ্ডে, এবং এটাই হচ্ছে প্রথম
যেটা হচ্ছে এই এ অফ টেস্টামেন্ট হ্যাঁ নিয়ে সামনে নিয়ে এসেছে। এবং সুতরাং ভাবতে হবে যে আমরা আমাদের মতো লিখব, আমরা আমাদের বাস্তবতা তৈরি করব সেখানে, এবং ওইটাই আমাদের কাছে জাদু অলৌকিক, কারণ ওইটা আমাদের বাস্তবতা ছাড়িয়ে হবে আরেকটি বাস্তবতা, যে বাস্তবতা আমার এবং বিশ্ব মানুষের। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ রবি ভাই, এবং আপনার কথা আমাদেরকে আলোকিত এবং অনুপ্রাণিত করছে, শুধু বলার খাতিরেই বলছি না। এবং আমরা তো শেষের দিকে চলে এসেছি, আপনাদের আর সময় নিতে চাই না। প্রশ্ন আছে? আচ্ছা, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। আমি আমার ছোট্ট এবং কনফিউজ প্রশ্ন করার আগে একটা ধন্যবাদ দিতে চাই। সেটা হচ্ছে আমি যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের ছাত্র, মাস্টার্সে প্রথম মার্কেস এবং ম্যাজিক রিয়েলিজম ইত্যাদি, গার্সিয়া মার্কেস এবং ম্যাজিক রিয়েলিজম, মার্ভেলাস রিয়েলিজম ইত্যাদি শব্দের সাথে পরিচিত হই যে দুজন মানুষের মাধ্যমে। আমার দুজন সরাসরি শিক্ষক, তাদের মধ্যে একজন এখানে উপস্থিত, তিনি কবি এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ রফিক। তাকে অনেকদিন পর আমার ইউনিভার্সিটিতে পেয়ে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তার জন্যই এই বিষয়ে আমি অল্প বিস্তর পড়ালেখার চেষ্টা করেছি। অধিকাংশ ক্ষেত্রে চেষ্টাগুলো ব্যর্থ বা অপচেষ্টা। যেমন আজকে আমার আলোচনার প্রেক্ষিতে আমার একটি প্রশ্ন হচ্ছে যে লেখক এবং প্রবন্ধকার কবি স্বামী রেজা যেটা বলছিলেন যে জাদু বাস্তবতা এবং জাদু বাস্তবতাবাদ এর মধ্যে একটি পার্থক্য আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে যেভাবে আমরা 1950 বা 55 পরে আলেহো কার্পেন্টিয়ার, যিনি ইউরোপ প্রভাবিত একজন ল্যাটিন আমেরিকার কবি, লেখক, ঔপন্যাসিক ও অ্যাক্টিভিস্ট, তার ভাষায় আমরা যেরকম একটি নতুন ল্যাটিন আমেরিকার জন্য জাদু বাস্তবতা দেখি, যিনি জার্মানির ফ্রান্সর প্রস্তাবিত জাদু বাস্তব ম্যাজিশিয়ান রিয়েলিজম জার্মান ভাষায় বলছেন, সেটার থেকে উনি কিছুটা সরে গিয়ে উনি বলছেন এটা আমাদের রিয়েলিজম মারাভিয়াসব আমাদের কন্টিনেন্টের জন্য যেটা প্রয়োজন। কিন্তু এই দুটো জাদু বাস্তবতার মধ্যে এমনকি উসলার পিয়েত্রি যখন বলছেন যে আমাদের একটি আঞ্চলিকতার মধ্যে উঠে হয়তো সার্বজনীন ভাবে জাদু বাস্তবতার প্রয়োজন আছে, এই তিনটার মধ্যেই কিন্তু আমি অ্যাটলিস্ট আমার খুব অল্প বুদ্ধিতে দেখি যে এখানে একটি বাস্তবতার মধ্যে বস্তু জগতের ঊর্ধ্বে উঠে একটি মিস্টিক্যাল পর্যবেক্ষণের প্রয়াস আছে। সেদিক থেকে আমি এই তিন ধরনেরই শাখার মধ্যে আমি একটি মিল দেখি। আমার সেক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে যখন মধ্যযুগে বাংলা সাহিত্যের কথা আসে তখন আপনি সেই ইউরোপিয়ান পেইন্টিংয়ের ম্যাজিশিয়ান রিয়েলিজমস বেশি প্রাসঙ্গিক মনে করেন, না আলেহো কার্পেন্টিয়ারের মার্ভিলোস রিয়েলিজম মারাভিয়াসকে বেশি প্রাসঙ্গিক মনে করেন, না উসলার পিয়েত্রির যে কিছুটা রাজনৈতিক এবং সামগ্রিক জাদু বাস্তবতাকে বেশি প্রাসঙ্গিক মনে করেন, যেটাকে তিনি আবার বলছেন যেটা ঐতিহাসিকভাবে ল্যাটিন আমেরিকার ভ্যানগার্ডিয়া মডার্নিস্ট পেইন্টিংয়েরই আসলে একটি উত্তরসূরি। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে মধ্যযুগের সম্ভাবনার জায়গা যেটা বললেন, সেটাকে আপনি কোন অংশে বলবেন, নাকি আবার শহীদুল জহির এবং প্রমুখদের লেখাকে আপনি কোন ধরনের বলবেন, সেটা একটা আমার প্রশ্ন আছে। মধ্যযুগেরটা আমরা মধ্যযুগেই রেখে রেখেছি, আমাদের সংস্কৃতি আমাদের বেড়ে ওঠা, এটা ওই সময় কোনো তত্ত্ব তৈরি হয়নি। এই তত্ত্বগুলো যা আপনি বলেছেন সবগুলোই হচ্ছে আপনার 1919-এর পরের, সেটা ফ্রান্স রো থেকে বলে এসে আপনি যে মানে কার্পেন্টিয়ারের পরে যাদেরকে আপনি বলছেন বা 80 পর্যন্ত মধ্যযুগের তত্ত্ব আবিষ্কৃত হয়নি। এবং আমাদের যে রিয়ালিটি সেটার সাথে আসলে এই জাদুবাস্তববাদ ব্যাপারটা মধ্যযুগের সাথে যায়, সেটা ইঙ্গিত হিসেবে আমরা ধরতে পারি, আমরা টেনে একে বলতে পারি যে এগুলো ওটা আমাদেরই, সেটাকে অন্য কোনো তত্ত্বের মধ্যে ফেলতে হবে কিংবা আমরা নতুন করে কিছু চিন্তা করতে পারবো কিনা আসলে। আর এখানে আমরা যেটা মার্কেস নিয়ে এত গাব্রিয়েল গার্সিয়া মার্কেস নিয়ে এত কথা হলো, 100 Years of Solitude নিয়ে এত কথা হলো, সেখানে যেটা আমরা মাঝে মধ্যে দেখছি যে
রক্ত গড়িয়ে যাচ্ছে, মানে উর্সুলার বিভিন্ন রকমের আপনি দেখবেন মাঝে মধ্যে বেশিক্ষণ না কিন্তু সেটা 1-2 পৃষ্ঠা করে কয়টা এরকমের ঘটনা গোটা 10-12 হবে। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যযুগে যেটা 4 মিনিট স্যার বলছিলেন, মধ্যযুগের এই ঘটনাটাই একটা দীর্ঘায়িত হচ্ছে, সেটার সাথে ওই রিয়েলিটির সাথে আর এই মধ্যযুগের বাস্তবতা এক না। আমি বোধহয় পরিষ্কার করতে পেরেছি, বাকিটা আজকে মধ্যযুগের ব্যাপারটা আমি প্রথম তুলেছিলাম ফ্রেমিং যেমন বলছিলাম, একটু খেয়াল করলে যদি মনে থাকে যে আমি কিন্তু জাদু বাস্তবতাবাদ শব্দ বা জাদু বাস্তবতাবাদ বলছিলাম না, আমি বলছিলাম যে মধ্যযুগের জাদু। তো সেটা তো একটা অন্য প্রশ্ন। আর যখনই আমরা জাদু বাস্তবতাবাদ বা ম্যাজিক রিয়েলিজমের কথা বলছি, ম্যাজিক রিয়েলিজম বা ম্যাজিক্যাল রিয়েলিজম, তখন আমরা তার একটা বর্গের একটা নির্দিষ্ট ইতিহাস আছে, তার প্রয়োগেরও ইতিহাস আছে ইত্যাদি, তখন সেটা তার আর। তো আমি আপনার সঙ্গে একমত, আর কথা বাড়াতে চাই না। অন্য প্রশ্ন আছে? সবার যেহেতু নাই, আমার প্রশ্নটা খুবই সংক্ষিপ্ত। আমি কবি মোহাম্মদ রফিকের কাছে, সেটা হচ্ছে আপনি বলেছেন যে আমাদের সাহিত্য আমাদের মতো লেখার প্রসঙ্গ বলেছেন, কিন্তু আজকের বাস্তবতা এই কথা কি বলার সুযোগ আছে কিনা? সাহিত্য কি এখনো স্থানিক কিনা? যেখানে আমার কাছে একটু সময় দেওয়া হয়, আমি একটা তুলনা করি। মার্কেজের যেখানে একটা রেল স্টেশন হত্যাকাণ্ড ঘটলো, সেখান থেকে বেঁচে আসা একটা লোক রান্নাঘরে তার এলাকায় গেল, জিজ্ঞাসা করলো যে হত্যাকাণ্ড বিষয়ে, সবাই অস্বীকার করলো না, এরকম কোনো ঘটনাই ঘটবে। সেটা যদি 60-এর দশকে হয়, আজকে আমাদের বাংলাদেশে 2016 সালে একটা তনু হত্যাকাণ্ড নিয়ে, যেখানে স্বীকার করা হলো যে না, তাকে ধর্ষণ করা হয়নি, খুন করা হয়নি, পরবর্তীতে আবার সেটা চেঞ্জ করা হচ্ছে এবং পুরো জাতিগতভাবে আমরা ধর্ষণের মধ্যে আছি। তাহলে কি আমরা বলতে পারবো যে মানে বিশ্ব সাহিত্যের স্পিরিটগুলোকে আমরা কিভাবে নিব, নাকি সেইগুলোকে আমরা না নিয়ে আমরা আমাদের স্থানিকতাকে নিয়ে থাকবো এবং সেই থাকতে চাইবো? তাহলে আমরা মধুসূদন থেকে আসে শামীম রেজা পর্যন্ত এদেরকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো? কারণ এরা তো মানে কোনো না কোনোভাবে পাশ্চাত্য বা ঔপনিবেশিক ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত শিল্প সাহিত্যের সঙ্গেই সম্পৃক্ত, এবং আমাদের বিদ্যায়তন এই ব্যাপারগুলো তো তাই। এইটুকুই জিজ্ঞেস। কথাটা স্থানিক না, কথাটা আমি ঠিক তা বলতে চাই। আমি যেটা বলতে চাচ্ছি যে আমার বিশ্বকে আমার স্থান নয়, বিশ্বে যা ঘটছে শুধু গার্সিয়া মার্কেসের কথা কেন আসছে? আমরা কেন টলস্টয়ের কথা বলছি, যে সর্বকালের শ্রেষ্ঠ উপন্যাসিক, সবাই প্রায় সবাই কথা? আমরা কেন অন্য আরো অনেকের কথা বলছি? আমি মনে করি যে আমরা দান্তে বলুন, হোমার বলুন, ভার্জিল বলুন, আমরা সবাই ঐতিহ্যকে আমরা ধারণ করি, যেভাবে আমরা রবীন্দ্রনাথ ঐতিহ্য আমরা ধারণ করি। এবং আমার কিন্তু আমি যে হয়ে উঠবো, আমি কিন্তু এই সব নিয়েই হয়ে উঠবো, আমি তো এইগুলোকে বাদ দিয়ে হয়ে উঠবো। এরাও তো আমার রক্ত বংশেরই অংশ। সুতরাং যেখানেই মানুষের কণ্ঠস্বর, যেখানেই জীবনের কণ্ঠস্বর, সেখানেই আমি বাংলাদেশের বাঙালি, আমি একই সঙ্গে বিশ্বের একটি। একটু এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুল বোঝাবুঝির অবকাশ থাকে। যদি উপনিবেশবাদ বিরোধিতার কথা বলতে হয়, তাহলে বলতে হবে যে উপনিবেশবাদ বিরোধিতা মানে কিন্তু বিচ্ছিন্নতা না, পৃথিবী থেকে বিচ্ছিন্নতা না। আমি পৃথিবী থেকে বিচ্ছিন্নতা হতে পারবো না। বর্তমান যে সময় আমরা বাস করছি, সেই সময় আমরা হব না, কিন্তু কথা আছে যে আমি পৃথিবীর সঙ্গে যুক্ত হবো কি করে? দাস হয়ে যুক্ত হবো, একদম সৃজনশীল মানুষ হয়ে যুক্ত হবো? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ওটাই বলছিলেন ভাই, যে আমাদের মতো করে আমরা ধারণ করবো আমাদের। তাড়াতাড়ি শেষ করো, তুমি শেষ করলে আমরা প্রশ্নটা সবার কাছে। আমি যখন ছোটবেলায় ছিলাম, ক্লাস 3 পর্যন্ত গ্রামে ছিলাম, তো তখন আমার মা তো গল্প শুনেছে যে পোকা জোলালো, পাড়া জোলালো, বর্গি এলো দেশে, চোনাক জলে, সেই কবিতাগুলা, বা আমার পাশের গ্রামের যে মানুষগুলা মারা গেছে সে কবরস্থান থেকে জেগে উঠতেছে, এই গল্প শুনে ভয় দেখাতো, খাওয়াতো, বা কখনো ঘুম পাড়াতো। ঠিক এই কন্টেম্পোরারিতে যখন আমি ঢাকা থাকি, বা ঢাকার যে শিশুদেরকে আমি পাশের বাসায় দেখি,
তার কাছে কি এই গল্পগুলা জাদু বাস্তবতা না, এই কবিতাগুলা কি জাদু বাস্তবতা না, সেটা প্রসঙ্গে জানতে চাচ্ছি। বা সবকিছু, কারণ তারা যেটা পাচ্ছে না। আর হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, খোয়াবনামা নিয়ে যে কথাটা বলা হলো, যে খোয়াবনামা, যে কালাতকার বিলের যে ব্যাপারটা আপনি বললেন, সেই মুন্সি মারা যাওয়ার পর তালগাছে ওইটা এখনো বিলের উপর পুরা দ্বীপ যে শাসন করে, সেই আখতারুজ্জামান ইলিয়াস আমাদেরকে 47 নিয়ে গেছে, কিন্তু 47-এর মাধ্যমে সে আরো যুগ যুগ অনেক আগে নিয়ে গেছে। আবার তালপাতার সেপায় 69-এর আগ থেকে আরো অনেক আগে নিয়ে গেছে। কিন্তু বর্তমান লেখকরা কি বাংলাদেশের কন্টেম্পোরারি রাইটার আমাদের অনেক যুগ যুগ আগে নিতে পারছে, নাকি খুব বর্তমানীরা একদম বর্তমানই রেখে পাচ্ছে? এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা চলতে পারে, আমাদের দুর্ভাগ্যবশত সময় সীমিত। তো এটা বলি, আবারও তো জাদু বাস্তবতা ফিরে যাচ্ছি। আমাদের ইতিহাসের ভেতরে এই ধরনের ঘটনা কোথা থেকে আসে? তো লাফিয়ে পড়তে আসে, এটা ঐতিহাসিকভাবে উৎপাদিত হচ্ছে আমাদের যে কাজের মধ্যে। এই যে অতিপ্রাকৃত, অলৌকিক ইত্যাদি বিষয়, জিন ছাড়া, জিন ধরা, এই যে ভূতের গল্প ইত্যাদি, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট তার একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যের প্রেক্ষিতে আমার মনে হয় যে এই বিষয়গুলো দেখা যেতে পারে। সবসময় ওই জাদু বাস্তবতা বাদ দুটা হয়ে উঠলো কেন, এইটা প্রশ্নটা আমার মনে হয় যে আমাদের এখন একটা রিকনসিডার করার সময় এসছে। আমি আগেই বলছি, শুরুতে ফ্রেমিংয়ে বলেছিলাম যে এটা ঘষা পয়সার মতো একটা বিষয় আছে, যে এটা ফিট ইন করতে হয়, এটা জাদু বাস্তবতার মাধ্যমে হচ্ছে এটা। এইবার আমাদের এখানে এই ঘটেছে, সেটা লেটস মেক দ্যাম ফিট ইন, এইটা একটা সমস্যা বলে আমার মনে হয়। ঠিক আছে, এইটা একটা। আর দ্বিতীয় যে আর একটা জাদুর ব্যাপারে আমি একটু বলি, জাদু নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কেন নয়, কেন আমরা করবো না? আমরা তো চুপ করবেন যে না জাদু নিয়ে আলোচনা, জাদু নিয়ে আলোচনা করা মানে কারা। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি ধরনের আলোচনা করছি? আমরা জাদুকে কি আইডিয়ালাইজ করছি, রোম্যান্টিসাইজ করছি? আমরা জাদু বাস্তবতাকে এমনভাবে ফেটিসাইজ বা জাদুকেও ফেটিসাইজ করা শুরু করলাম যাতে আমাদের সায়েন্সের কোনো প্রয়োজন নাই, র্যাশনালিটির কোনো প্রয়োজন নাই, লজিকের কোনো প্রয়োজন নাই, এগুলো সবই পশ্চিমা। এটা কিন্তু একটা ভুল জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারে, এটা আমাদেরকে মিসলিড করতে পারে। এই ব্যাপারটা আমরা একটু সামনে আনতে চাচ্ছি। আচ্ছা, আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে শাহাদুজ্জামান, আমাদের একটা দ্বাদশ নভেলা নামে শহীদুল জহির থেকে শুরু করে এই সময় 12টা নভেলা ছাপা হয়েছে। ওখানে জাদু বাস্তবতা বা এই সময় এরকমের লেখা হয় কিনা? শাহাদুজ্জামানের গল্পটা পড়লে হয়, শহীদুল জহির তো আছে, এরকমের 12 জনের একদম 12 রকমের গল্প আছে, যেটা বাংলাদেশকে সত্যিকার অর্থে রিপ্রেজেন্ট করে। আমি সমুদ্রের সাথে একমত। রাজু আলাদা এবার আপনি জোর করছি না, যেতে চান না না, এটা তো আপনি পরিষ্কার করে দিলেন। স্বামীটা যাও, এটা পরিষ্কার আছে। এখন এই ঢাকা শহরে এই সময় একটি শিশু যে অভিজ্ঞতা নিয়ে জন্মাবে, তার কাছে কোনটা জাদুকরি মনে হবে, কোনটা অতিপ্রাকৃত মনে হবে, এটা কিন্তু আমরা এখনো বলতে পারি না। এবং তার কাছে মানে ফিউচারকে মনে হতে পারে অনেক বেশি জাদুকরি, যেগুলো এখন আমরা অর্জনই করি না। সে হয়তো দেখা গেল যে আমরা পিছনে ফেলে আসা যে উপাদানগুলো, যেগুলো আমাদের সামনে আর নাই, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, সেগুলো আমাদের কাছে, সেগুলোর জন্য আমাদের একটা নস্টালজিয়া, সেগুলোকে আমরা ভিন্ন জাদু করি বা যে কোনো একটা অভিধায় আমরা অভিজ্ঞ করি। কিন্তু আমি তো জানি না আসলে মানুষ এরপরে ভবিষ্যতে জিনিসগুলো নিয়ে সে মানে ওই রকম জাদুকরি বিষয়গুলো ভাবে কিনা। আমি কিন্তু একদম অন্যরকম একটা জায়গায় মানে প্রশ্নটা করছি যে আমরা তো জানি না আসলে সে কোন দিকে যাবে। আপনি যেটা বললেন যে একটা সেন্টেন্সে যেটা বলতেছেন, এখনকার যুগের যে শিশু, সে আমি যে কবিতাগুলো বললাম ওগুলোকে তার কাছে থাকা সময় শিশুর জাদু মনে হয়। আবার আমার কাছে যখন হরলিক্স পেলে ডলার স্ট্রংটা সাফার হয়, আমার কাছে জাদু মনে হয়। হ্যাঁ ঠিক আছে, এখন ওই যে ওর কাছে ওই যে ওগুলো হয়তো কোনো অর্থই বহন করে, এটাও হইতে পারে। সেটা বোঝাতে গেলে ওর নাও বুঝতে পারে। আর ঘটনা হচ্ছে যে ওর যদি যা আপনার কনসেপ্টের ভিতরে নাই, তা কিন্তু আপনি দেখবেন না, সামনে থাকলে আপনি দেখতে পাবেন না। এটা কিন্তু একটা আছে। এখন আপনি ধরেন জোনাক পোকার কথা বললেন, তাকে বললেন ইয়ের কথা, ওটা তো ওর কনসেপ্টের মধ্যে না থাকলে ওটা ওর মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া তৈরি করবে না। ফলে ওটা জাদুকরি না ও নিয়েও তার কোনো ভাবনা থাকবে না। সুতরাং এটা একেবারেই আমার কাছে মনে হয় মানে প্রশ্নটা আমার কাছে মনে হচ্ছে না আর কি মনে হচ্ছে। আচ্ছা, আমাদের আর মাত্র 5 মিনিট আছে, আমি একটু জানিয়ে রাখছি, আমরা 5:30 শেষ করবো, ঠিক আছে? Can I? Of course. I read
Miguel Ángel Asturias is the president, and there is a chapter called Tohil's Dance, which is influenced by Maya civilization and this god. So Asturias himself was much inspired and influenced by Maya civilization. So my question is to Raju sir. It's not a question, it's actually, I want a clarification for your statement when you said the conquerors, when they arrived in the Latin America, and then the term magic realism was kind of instigated. Yes. So I just want clarification for that statement. Thank you. ঘটনা হলো যে জাদু বাস্তব যখন এই কনকোয়ারেরা যখন এলেন, যেমন তাদের সঙ্গে প্রত্যেকের ক্রনিকলার ছিল, যেমন এরনান কর্তেজের ক্রনিকলার ছিলেন, ওর নাম হচ্ছে আন্তোনিও পিগাফেত্তা, তারপরে ক্রিস্টোফার কোলন, উনি নিজেও লিখেছেন। ওনারা যখন এই লাতিন আমেরিকায় এলেন, পা ফেললেন, তারা দেখলেন এক ভিন্ন একটি জগৎ। এই জগৎটিকে তারা বর্ণনা করতে গিয়ে বারবার কতগুলো শব্দ তারা ব্যবহার করলেন, মার্ভেলাস তারা ব্যবহার করলেন, মিলছে না আমাদের সঙ্গে। এবং কখনো কখনো তারা দেখতে পেলেন যে যে দেহটা মানুষের, হ্যাঁ ধরটা মানুষের, মাথাটা একটা পাখি, এরকম আন্তোনিও পিগাফেত্তার বইয়ের মধ্যে আপনারা পাবেন, কিন্তু এরকম আছে। তো তাদের কাছে কিন্তু এটা তাই মনে হয়েছিল। এবং ঘটনা হলো যে ওরা এখানে যখন এসছে তখন এই অঞ্চলের নতুনতা, নবীনত্ব, সমস্ত গাছপালাগুলো, ওরা যেই পাখি দেখছে সেই পাখি ওইখানে ইউরোপে ছিল না। ফলে ওদের কাছে ধরা যাক, আপনার ধরেন যারা কখনো উট পাখি দেখেনি তাদের কাছে এটা তো মনে হবে একটা জায়ান্ট, ঠিক না? ইটস এ জায়ান্ট বার্ড। এবং ওরা বলবে যে এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার, যে এরকম পাখি ওরা দেখছে, ছোট ছোট পাখি, রবিন কি জানি, রবিন ম্যাকপাই বা এরকম ছোট ছোট পাখি। ওরা যখন এগুলো দেখবে তখন ওদের কাছে ওরা ঠিক এইসব বর্ণনাগুলোতে কিন্তু এরকম অতি প্রাকৃত প্রাণী, বিষয়, গাছ এগুলো দেখে ওরা ওইভাবে বর্ণনা করছিল। ঘটনা হচ্ছে আমার নিজের বক্তব্য হচ্ছে খুব অবচেতন থেকে, অসচেতন স্তর থেকে ম্যাজিক রিয়ালিজম, ম্যাজিক রিয়ালিস্টিক লিটারেচারের শুরু আমি মনে করি তাদের হাত দিয়ে, এই ক্রনিকলারদের হাত দিয়ে। আর আপনি যেটা বললেন যে এই যে মিগেল আঙ্গেল আস্তুরিয়াস, ওই যে মায়া সিভিলাইজেশন, সেগুলো তো ওর প্রভাব আছে। এবং সেই এই ওনারা কিন্তু এইগুলো পড়েছে, এইসব মানে টেক্সটগুলো যেগুলো কনকোয়ারেরদের, এবং তারা তাদের সংস্কৃতিকে বুঝতেন, তাদের সংস্কৃতির মধ্যে এই উপাদানগুলো আছে বলে সেটা প্রভাব ওর মধ্যে আছে। যেটা আপনার আরেকটা জিনিস হলো, আস্তুরিয়াস উনি প্রথম দিকে ছিলেন আপনার সাররিয়ালিজম দ্বারা খুবই প্রভাবিত, এবং সেগুলোর কিন্তু ব্যবহার তার উপন্যাসের মধ্যে আছে। তার উপন্যাসের মধ্যে সাররিয়ালিস্টিক অনেক দৃশ্য আছে, এবং যেগুলোকে অনেক সময় সাররিয়ালিজম থেকে অনেকটা আবার দেখা যাচ্ছে যে ম্যাজিক রিয়ালিস্টিক দিকে টার্ন নিচ্ছে, এরকম জিনিসগুলো আছে। আমি জানি না আপনার প্রশ্নের উত্তর এইগুলো, এই কি বলে অনুসন্ধান এইটা ছিল কিনা, নাকি আরো বিভিন্ন কিছু জানতে চাচ্ছিলেন? আমি একটু অ্যাড করি এটার সাথে, যে মানে কনকোয়েস্টাদের একটা মিথ যেরকম ছিল, যে লোকাল, যে এদের হারানো সাদা ভাই ঘাস ফড়িংয়ে করে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এটা তো ইয়ের কি বলে মেক্সিকান ট্রাইব, ওরা বলছিল যে একজন আসবে, যা মানে এই যে ঘোড়ার মতো একটা জন্তু, যেটা ওরা জানে না, হ্যাঁ এরকম, এবং ওরা হবে সাদা, ওরা আসবে। হ্যাঁ, তারপরে মানে এই ব্যাপারটা ম্যাজিক ছিল, মানে এটা তেমন না যে শুধু সাদারে এসেই অবাক হয়ে ম্যাজিকের উদ্ভব, মানে এটা তো তাদের যে স্টোরিটেলারদের ভিতরে ছিল, যে অলরেডি যে ঘাস ফড়িং মতো, এবং যেটা ছিল যে ড্রাগন ফ্লাই, মানে ফড়িংটা যে স্প্যানিশ যে ক্রুজটা ছিল সেটাতে ফড়িংয়ের মতো ছিল, এবং পাল্টার ভেতরেও ফড়িংয়ের মানে ইমেজটা ছিল, যে কারণে সরাসরি তারা রাজার কাছে যেতে পেরেছে। মানে নাহলে যে কোনো বিদেশে আসলে এত সহজে ভেতর পর্যন্ত যাওয়ার কথা। হ্যাঁ, ওদের মধ্যে একটা ইয়ে ছিল, এটা কি বলে উপকথা বা কি, যে মায়ান আসতে, যে ওরা যে কারণে এত অল্প সংখ্যক লোক নিয়ে ওরা বিশাল একটা দেশ, বিশাল দেশ, বা তো এটা ওরা জয় করতে পারলো। কারণ হলো যে ওদের সঙ্গে আসলে কোনো কনফ্লিক্ট যেতেই হয়নি,
ওরা দেখলো যখন নিজে এসছে এলান করতে, সে সাদা, দেখতে সাদা, এবং যে প্রাণীটা এসছে তাই না, সেই প্রাণীটিও ওদের সেই উপকথা অনুযায়ী মিলে যাচ্ছে, যে কারণে বলা হয় যে মেক্সিকানদের বা সেই কি বলেন আদিবাসীদের যে ধ্বংসের বীজ সেটা ওরা বহন করছিল উপকথার ভিতরে, সেটা ছিল। এখন এটা মনে হয় যে একদম একটা ম্যাজিক্যাল একটা মানে রিলেশনগুলো তৈরি হয়েছে তাই না, যে ইতিহাস এইভাবে। তো আমার মনে হয় আমাদের তো সময়ও শেষ, একেবারেই এক্স্যাক্টলি 5:30 বাজে, মনে হয় শেষ করা যায় তাই না? আমাদের অডিয়েন্স কি বলেন? আমি সকলকে আমাদের আজকের আলোচক যারা বলবেন 30 মিনিট কে বলবেন? আরেকটা কোশ্চেন আছে। আমরা আজকে আর নিচ্ছি না, কারণ আমার সাথে আলাপ করেন বা আপনাদের সাথে আলাপ করেন 5:30 হয়ে গেছে লোকজন। হ্যাঁ, আপনাদের সকলকে আমাদের এই আলোচনা শোনার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, আবার দেখা হবে। কনফারেন্স চলছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন।